লাল রঙের ইটের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো বিছানো চওড়া একটা রাস্তা, পাশ ঘেঁষে তার সূর্যমুখী ফুলের ছোটখাটো ক্ষেত। উষ্ণ মধ্যাহ্নে পথের গায়ে যানবাহন সংকট, সবটা জনমানবহীন। একটু আগে এই নিরিবিলি জায়গাতে ওঠা প্রবল দাঙ্গার ঝড় শেষ হয়েছে কেবল। রাস্তার একপাশে পরিচিত সেই কড়কড়ে লাল জিপ সূক্ষ্ম অযত্নে দাঁড়িয়ে, ফ্রন্টের সঙ্গে প্রশস্ত শরীরটা হেলে রয়েছে তীব্র। লম্বা চওড়া কান্তিমান যুবকটি শুভ্র ললাটের এক পাশ গাঢ়ভাবে কেটেছে, চোখের কোণায় তাজা রক্তের দাগ ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ছে কপলে, অথচ নিরুৎসাহিত উদ্বেগহীন সে। হলদে রুমালে রক্ত মুছতে মুছতে ঠান্ডা চোখে পায়ের দিকে চাইল একবার। চারজন যুবক বালুঢালা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, কারো পা নড়ছে না, কারো মাথা ফেটেছে, কেউ বা গভীরভাবে আহত। সব তার গায়ের জোর প্রয়োগের ফলাফল। তীব্র হাতের মধ্যাঙ্গুল ছাড়ল, আঙ্গুলের ডগাটাও কেটেছে, টনটন করছে কবজি। যুবকদের একজন বাকিদের তুলনায় আঘাত পেয়েছে কম, তবে আতঙ্কিত নজর তীব্রর উপর বন্দী। সে নিশ্চিত সম্মুখের ব্যাপ্ত চেহারা ছেলেটির গায়ে অসুরের ন্যায় শক্তি, অথচ বন্ধুরা কি বলে এনেছিল এখানে? কলেজের টিচার, ভোলা ভালা দেখতে জেন্টলম্যান, দু এক ঘা খেলেই বাপ বাপ বলে পালাবে। অথচ সে এমন এক গুন্ডা পাঠিয়ে দিয়েছে যে রীতিমতো ঘোল খাওয়ালো ওদের। ভালো ভালো কথা বলে কলেজের সামনে থেকে এখানে আনলো, এই ধানের জমির পাশের ভেতরের রাস্তায়, আর তারপর কথাবার্তা ছাড়াই এমন মারতে শুরু করলো যে ওরাই বাপের নাম ভুলে গেছে এখন। সে একবার ভীত চোখে ধুলোর উপর পড়ে থাকা হকি স্টিকটাকে দেখলো। এটা দিয়ে পেটাতে পেটাতে একেবারে কাম তামাম করে দিয়েছে ওদের। বাম হাতটায় কি অসহ্য ব্যথা, কোনোদিন আগের মতো নাড়াতে পারবে কিনা কে জানে। এমন দস্যুর মতো জোর এ ছেলের গায়ে এলো কি করে? তীব্র হঠাৎ চাইতেই ছেলেটা চটপট মাথা নামিয়ে নিল ও হাসে। বুঝতে পারে তার মনের ভাষা। এই নিরোধ লড়াই সে নিজেও প্রহৃত। তাতে কি, এসব তার নিকট ভ্রুক্ষেপ করার মতন কোনো ব্যাপারই নয়। ও রক্ত চুপচুপে হওয়া রুমালটা আচমকা ছেলেটার মুখের উপর ছুঁড়ে মারতেই আতকে চাইল সে। ভাবলেও হয়তো আবার তেড়ে আসছে। তীব্র শব্দ করে হেসে উঠল এবার। মানুষকে ভয় দিতে, ভয় পেতে দেখতে তার আনন্দ হয়, এখনো হলো। এসে এক হাঁটু মুড়ে ওর সামনে বসতে গুটিয়ে বসতে চাইল ছেলেটা, পারল না। হাঁটু থেকে পায়ের গোড়ালি অব্দি ব্যথায় বিবশ বলে তীব্র ওর কাছে বসে, ওর মতোই বড় বড় চোখ করে শুধায়, ভয় পাচ্ছিস আমাকে? ছেলেটা বিলম্বে মাথা নাড়ল, পাচ্ছে। তীব্র তুষ্ট হয়ে বলল, গুড, সব সময় পাবি। কেউ আমাকে ভয় পেলে আমার ভালো লাগে, এনজয় করি। তোকে একটু কম মেরেছি কেন বলতো? ছেলেটা চেয়ে থাকে শঙ্কিত নজরে। তীব্র সুস্থ না অসুস্থ বিভ্রান্ত সে। মুখটা মাস্কের আড়ালে বিধায় দেখা যাচ্ছে দুটো বিলাই চোখ, অথচ ক্রোধিত ওই চাহনি যেন শতাধিক ভয়ানক। তীব্র নিজেই বলল, তোর শরীরে বাকিদের তুলনায় মাংস কম, তাই পেটাতে মায়া লেগেছে। আর তখন তুই বললি না আমি দেয়াল টপকে পালিয়েছি, তাই মনে হলো তোর সাথে আলাপ হওয়া দরকার। আমাকে চিনিস? ছেলেটা ঢোক গিলে দুপাশে মাথা নাড়ে ও বলল, বিট্টু মাস্তানের নাম শুনেছিস? ছেলেটা কয়েকবার মনে মনে আওড়ালো। সে গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলে থাকে, মফস্বলে এসেছে কয়েক মাস। চেনে না বুঝতে পেরে তীব্র নিজেই বলল, কুয়োতে থাকলে সমুদ্রের বাদশার নাম শুনবেই করে। নিজের এলাকার কুকুরও রাজা। আসল রাজা সে যে অন্য এলাকাতেও নিজের দম দেখানোর ক্ষমতা রাখে, বুঝলি? সে মাথা দোলালো। তীব্র উঠে দাঁড়ালো, দর্প নিয়ে বলল, একসাথে 6-7 জনকে অনেকবার বিটিয়েছি। তোরা দুজন কম নিয়ে এসে আমার সুবিধা করার জন্য থ্যাঙ্কস। ছেলেটা মুখ শুকনো করে মাথা নোয়ালো, তারপর মায়া মায়া চোখে তাকালো তার দলবলের দিকে। এক একজন এমন মার খেয়েছে, কি করুণ অবস্থা। তবে শুধু যে ওরাই খেয়েছে তাও নয়, মেরেছে ও লোকটাকে, কিন্তু বিশেষ সুবিধা করতে পারেনি। চারজন মিলে সামান্য একজন ওদের কুপকাত করে ছাড়লো। হাত চেপে ধরলে পা দিয়ে বুকে লাথি মেরেছে, আর তার এমন শক্তি যে উড়ো পাতার মতন ছিটকে গিয়ে পড়েছে ওরা। মারপিট করলে এমনভাবে যেন পেশাদার কোনো মাস্তান। তীব্রর মাথায় ক্যাপটা ধস্তাধস্তিতে ধুলোর উপর পড়ে গেছে। সোনালি চুল খাড়া হয়ে আছে, চকচক করছে রোদের আলোয়। তবে তুলে নেওয়ার মতো আগ্রহ হলো না। সিগারেটের তৃষ্ণা পেয়েছে তার। পকেট হাতালো, লাইটার সিগারেট কিচ্ছুই নেই দেখে তাকালো ছেলেটার দিকে। মোটা গলায় শুধালো, সিগারেট আছে? সে ভড়কে গেল, ভ্যাবাচাকা খেলো। এতক্ষণ মেরে ধরে সিগারেট চাইছে? গোল গোল চোখ দুটো ধাতস্থ হলো দেরিতে। দুদিকে মাথা নেড়ে বোঝালো, না। তীব্রর মেজাজ বিগড়ায়, যেন সাথে সিগারেট না থাকা এক দণ্ডনীয় অপরাধ। সঙ্গে সঙ্গে একটা প্রকাণ্ড লাথি মারল ওর উরুতে। ছেলেটা মৃদু আর্তনাদ করে কাত হয়ে পড়ে যায় মাটিতে। তীব্র সাংঘাতিক প্রহারে এমনিতেই অবস্থা খারাপ। সেই একটু আস্ত ছিল, বাকিরা তো হিমশিমে দশায়, কিন্তু এই লাথিতে হাড্ডি নড়ে যাওয়ার জোগাড়। তীব্র ঘুরে গিয়ে পালের গোদার কাছে দাঁড়ালো। ছেলেটা বুক চেপে ধরে লেপ্টে আছে মাটিতে। তীব্র ঠিক সেখানে পা দিয়ে চেপে ধরল। বুটের ঘায়ে ছিন্ন স্থানে ফের আঘাতে জোরে সরে আর্তনাদ করে উঠল সে। তীব্র দাঁত পিষে পিষে বলল, বাচ্চা,
একটুর সঙ্গে লাগতে আসার সাহস করিস? কত বড় করিস তোদের? ভালো কথা বলি, শোন। এই কলেজে হাজার হাজার মেয়ে পড়ে, তোরা সবগুলোকে বিরক্ত কর, মন যা চায় বল, কিন্তু ওই মেয়েটা, ওর দিকে ভুলেও তাকাবি না। না হলে আজ বিট্টু মাস্তানির ট্রেইলার দেখালাম, এরপর পুরো সিনেমা দেখাবো। ওকে কিছু বলার জন্য হাঁ করতে গেলেও জিভ খুঁজে পাবি না, কিন্তু মনে থাকবে। ছেলেটা আড়ষ্ট ত্রাসে কাঁপলো থরথরিয়ে। তীব্র ওকে উচ্ছিষ্টের ন্যায় পায়ে মারিয়ে ছাড়ে। পাশ থেকে হকি স্টিক তুলে নেয় হাতে। অমনি চারজন ব্যথা ভুলে তটস্থ সতর্ক হয়ে গেল। আবার মারবে কি? তীব্র ওদের চারিপাশে কুণ্ডলীর মতো ঘুরে স্টিক নাড়তে নাড়তে ঘোষণার মতো বলে, এখন থেকে ওকে ভাবি ডাকবি। কি ডাকবি? তিনজন থতমত গলায় বলল, ভাবি। একজনের উত্তর দেরি হতে তীব্র গোড়ালির উপর স্টিক দিয়ে বাড়ি মারে। সে তৎপর ছিটকে ওঠে যন্ত্রণায়, ঘন ঘন আওড়ায়। ভাবি, ভাবি। তীব্র মাথা ঝাঁকিয়ে বলল, গুড। যেখানে দেখবি সালাম দিবি, ওকে? জবাব এলো ত্রস্ত। জি জি জি। তীব্র সন্তুষ্ট। আশেপাশটা দেখলো একবার সুচালো নেত্রে। দোকানপাট সব বন্ধ, কেউ নেই। স্টিক নিয়ে তরবরে কদমে গিয়ে উঠে বসলো জিপে। অনেকটা দূর এসে হুইল ঘোরাতে ঘোরাতে মাস্ক খুললো। খাদবিহীন কণ্ঠে গান ধরলো। কোনো রাখালের ওই ঘর ছাড়া বাসিতে, সবুজের ওই দোল দোল হাসিতে, মন আমার মিশে গেলে বেশ হয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়। পরপর ফুরফুরে মনে ঠোঁট কামড়ে হাসলো সে। সকালে পুষ্পিতার সঙ্গে শোনা গান পুরো অধর কোনায় চলে এসেছে। কি বশীকরণ জানে এ মেয়ে। তীব্র চোখ বুঝলো প্রিয় মুখখানা অনুভব করতে। বিধিবাম কাকতালীভাবে স্পষ্ট ভেসে উঠল ভিন্ন কোনো দৃশ্য। সেই সাফিনের এক মেয়ের গায়ে থেকে ওড়না টেনে নেওয়া মেয়েটি ছলছল নয়নে অসহায় চেহারায় ফিরে তাকাতে চমকে গেল তীব্র। ধক করে উঠল তার রূঢ় বক্ষস্থল। পুষ্পিতা! তীব্র চট করে ব্রেক কষল। উদিত রঙিন দুনিয়াটা মুহূর্তে কেমন ঘোলাটে হয়ে আসে। দোদুল্যমান ভুবনের ন্যায় মস্তিষ্কের সমস্ত কোষ দুলতে থাকে দিক বিদিক। যেন মনে হচ্ছে সবখানে পুষ্পিতা দাঁড়িয়ে। দিনের পর দিন করিমের দোকানে বসে বন্ধুদের এক একটা উত্ত্যক্ত করা মেয়েগুলো পুষ্পিতার মতো দেখতে। ওই তো সেদিন মিরাজ যে মেয়ের মুখে বোতলের পানি ছুঁড়ে মারলো, সেও যেন পুষ্পিতা। ইস, কি করুণ চাহনি মেয়ের। তীব্রর বুক মুচড়ে ওঠে। সব মেয়ের মাঝেই পুষ্পিতাকে দেখছে কেন? তখনই ভেতর থেকে কে যেন চেঁচিয়ে বলল, তীব্র রেজা তালুকদার, এখন বুঝতে পারছো? তোমরা যখন মেয়েদের সঙ্গে এই আচরণ করো, রাস্তাঘাটে যাচ্ছে তাই বাক্য ছুড়ে দাও, কেমন লাগে তো ওদের? ওরাও খাতে আড়ালে, ওরাও গ্রাসে সিটিয়ে থাকে, কিন্তু তোমার ক্ষমতার ভয়ে তারাও সবটা বাধ্য হয়ে সহ্য করে, ঠিক তোমার ভীতু মেয়ের মতন, এই ছেলেগুলোর মতন। তাহলে তোমরাও তো অপরাধী, তাই না? তীব্র চড়া গলায় প্রতিবাদ করল, না, আমি তো কোনো মেয়েকে আজ অব্দি কিছু বলিনি, তাহলে আমি কেন হব? সত্তাটা হাসতে হাসতে আওড়ালো, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনই সমান অপরাধী। তুমি তো সহ্য নয় সায় দিয়েছ বন্ধুদের, কখনো মানাও করনি, তবে তোমার এই অপরাধের সীমা কি আছে? মাথা এলোমেলো হয়ে গেল তীব্রর। সত্যি তো, সে সবসময় ওদের সাপোর্ট করেছে, বলেছে তোদের যা ইচ্ছা কর। এই তো একটু আগে এই ছেলেগুলোকেও বললো না, চাইলেই তো ওদের নিষেধ করতে পারতো। সহসা সত্তাটা বলল, অতীত না ভেবে বর্তমান ভাবো তীব্র, ভবিষ্যতের ভাব রুদ্ধ করো। ইচ্ছে থাকলে এখনো এসব বন্ধ করতে পারবে না তুমি? তীব্র দ্বিতীয়বার ভেবে সময় ক্ষয় করলো না। হুইল ঘুরিয়ে ইউটার্ন নিল। বাড়ির পথে না গিয়ে রওনা করলো শহরের পথে। পুষ্পিতা অন্যার মাথা খুঁটে খুঁটে আঙ্গুল পেঁচাচ্ছে। বারবার কুণ্ঠিত চোরা নজর আরভাবে চাইছে নুহার পানে। সে মেয়ে হাঁ করে তাকিয়ে ওর দিকে দুটো পিবর ঠোঁট দুই মেরুতে। পুষ্পিতা আইঢাই করে বলল, আর কতক্ষণ তাকিয়ে থাকবি? নুহার নরম চরণ নেই, অমন বসে শুধু বিস্ময়ে একাকার হয়ে বলল, তুই সত্যি দুটো ছেলেকে থাপ্পড় মেরে এসেছিস? পুষ্পিতা ঠোঁট টিপে মাথা নোয়ালো, ওপর নিচ ঝাঁকালো একবার। নুহা বুকে হাত দিয়ে হুতাশ করে বলল, আল্লাহ, এ আমি কি শুনলাম? আমার মনে হয় হার্টে স্ট্রোক হয়ে যাবে। পুষ্পিতা বলল, স্ট্রোক তো মাথায় হয়। নুহা সোজা হয়ে বলল, জানি, কিন্তু তোর এই অষ্টম আশ্চর্যের কথা শুনে আমার স্ট্রোক মাথা থেকে নেমে হৃদয়ে এসেছে। যে মেয়ে জীবনে মশা ছাড়া কিচ্ছু মারে না, সে দুটো বকাটে ছেলের গালে চর মেরে এলো। মানে এটা কি করে সম্ভব? হাউ হাউ? পুষ্পিতা লজ্জা লজ্জা আননে চুপ করে থাকে। মানুষ পটে হানা দিল তীব্রর জলজলে ওই চোখ। কি দুর্গেয় ভাষার আস্থা সেখানে। আমি আছি কথাটাতে কত ভরসা। না হলে ওর সাধ্য কি ছিল কাউকে আঘাত করার? নুহা বলল, তুই যাই বলিস, তোর স্যার কিন্তু একটা স্যালিউট পাওয়ার যোগ্য। আমি এতকাল বলে বলেও তোকে দিয়ে কিচ্ছু করাতে পারিনি।
আর উনি দুদিনেই নরম মেয়েটাকে গরম বানিয়ে ফেলেছেন। না, আজকে আম্মুর কথা মেনে নিলাম। তো স্যার এখানে আসে খারাপ হয়নি, পাশে ব্যাচেলার ওঠার রাগটা পড়ে গেল। অন্তত কারো দৌলতে কাদামাটির মতন আমার এই বান্ধবীটা অন্যায়ের বিরুদ্ধে একটু হলেও মাথা উঁচাতে শিখেছে। পুষ্পিতা মুচকি হাসলো, পরপরই চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু স্যার তো আমাকে পাঠিয়ে দিলেন, ওনার বিপদ হলে। নুহা কিছু বলতে যায়, আচমকা ওদের জানালায় ঢিল ছুড়ল কেউ একজন। শব্দে চমকে উঠল দুজনে। নুহার পিঠে লেগে পায়ের কাছে এসে পড়েছে সেটা। ওরা মুখ চাওয়াচাই করলো। দলিত মথিত কাগজের টুকরোটাকে ঝুঁকে হাতে তুলল নুহা। ভাঁজ খুললে একটা ছোট্ট পাথরের টুকরো বেরিয়ে আসে, ভেতরে এবড়ো থেবড়ো হাতের লেখা। নুহা দাঁত চেপে ধরল রাগে। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, কি হয়েছে? কিন্তু উত্তর পেল না। নুহা ঝড়ের গতিতে গিয়েই জানালার কাছে দাঁড়ায়। বুঝতে বাকি নেই এসব সেদিনের ওই ছেলেগুলোর কাজ। খেপে বলল, এই হতচ্ছাড়া অসভ্যগুলো, ঢিল মারলি কেন ঘরের মধ্যে? জবাব এলো 2 সেকেন্ডে। একটা পুরুষ কণ্ঠ জানালো। নুহা তেলে বেগুনে জ্বলে ওঠে। পাড়া মেরে বুক ভরা ছুটিয়ে দেবো কুত্তাগুলো। নুহার হাতে একটা চাটকানা খেলে 100 দিন কানে শুনবি না। পুষ্পিতা পিছু হতে চাপা কণ্ঠে বলল, আহা, মানুষজন শুনতে পাবে নুহা। ও ধমক দিল। তুই থাম, অজাতগুলো সামনে আয়। জানালা আটকে কথা বলিস কেন? কেউ একজন উত্তর পাঠালো। পুষ্পিতা ঠোঁট চেপে ধরল হাত দিয়ে। চোখ ফুটবল হয়ে গেছে হতভম্বতায়। নুহা উষ্মায় থরথর করে উঠল। এক কোপে মাথা কেটে ফেলবো, শোরের দল কোথাকার। দাঁড়া, আসছি, দেখাবো মজা। নুহা তেড়ে তুড়ে বাড়ি থেকে বের হতে চাইলেই পুষ্পিতা হাত টেনে ধরল। যাস না, ওরা খারাপ ছেলে। ছাড় আমাকে, আজ একটাকে যে কি করব আমি। আন্টি আসুক না, তারপর একটা সুরাহা হবে। তুই একা যাস না প্লিজ, ওরা কেমন না কেমন হয়। নুহা দমলো খানিক। গতবার আয়েশা খাতুন বাড়িওয়ালাকে পাননি। তিনি দেশের বাইরে সপরিবারে ঘুরতে গিয়েছেন, কিন্তু এই অভদ্র ছেলে পেলে তো আজ সীমা অতিক্রম করে ফেলেছে। এখনো যদি স্টেপ না নেয় তবে একটা যাতা কাণ্ড ঘটতে কতক্ষণ। তীব্র টালমাটাল কদমে ঘরে ঢুকলো। সবকিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বাড্ডায় গিয়ে বন্ধুদের পায়নি। সবগুলো হুটহাট যেন কোথায় গায়েব হয়েছে। কিছু তো জানায়নি ওকে। যে কাজে গেল হলো না যে। পেয়েছে তার দলের কনিষ্ঠদের। যদিও ওদেরকে কড়াভাবে মানা করে এসেছে, আজ থেকে এখানে আর কোনো মেয়েকে বিরক্ত করা যাবে না। বিট্টু মাস্তানের বাকি সব কাজ চলবে, কেবলমাত্র ইফটিজিং নয়। তীব্র যখন কথাগুলো বলছিল করিম শাহ হা করে চেয়েছিলেন। তার দু চোখ ভর্তি অবিশ্বাসের আজ তীব্র স্পষ্ট দেখেছে। ভদ্রলোক হয়তো খুশি হয়েছেন, কিন্তু তীব্র ওনাকে খুশি করতে কিছু করেনি। করেছে কেবল মাত্র বিবেকের দংশনে, মানবিকতার দহনের দগ্ধতা থেকে বাঁচতে। অন্য কেউ পুষ্পিতার দিকে নোংরা বাক্য ছোড়াতে তার শরীরটা চলে যাচ্ছিল ক্রোধে। তাহলে ওরাও তো কারো বোন, কারো প্রিয় মানবী। তীব্র ভেতরে এসে দেখলো নাহিদ গালে হাত দিয়ে বসে আছে। ওকে দেখেই উঠে দাঁড়ালো। তীব্রর কাটা স্থানে 1 টাইম ব্যান্ডেজ লাগানো সে নিজেই লাগিয়েছে। নাহিদ হাহাকার করে বলল, কি অবস্থা তোর? কি হয়েছে? তীব্র ক্লান্ত উত্তরও দিল অবসন্ন গলায়, কিছু না। কিছু না? এরকম কাটলো কিভাবে? অ্যাক্সিডেন্ট করেছিস? তীব্র জবাব দিল না। বসার ঘরে পাতানো ডিভানে বসে গ্লাসে পানি ঢেলে নিঃশ্বাস ভরে খেল। নাহিদ নিজের মতো হিসেব কষে। ফিসফিস করে সচেতন কণ্ঠে শুধায়, তুই কি আবার মারপিট করেছিস? নিশ্চয় ওই ছেলেগুলোকে মেরেছিস, তাই না? তীব্র খুব শীতল চোখে তাকালো। যেই চাহনিতেই উত্তর পরিষ্কার। নাহিদ দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ে। তীব্র বলল, খাবার দিয়ে কিছু। সে তাকালো, হতাশ গলায় বলল, প্যাকেট বিস্কুট চানাচুর ছাড়া বাসায় কিছু নেই। নিচে গিয়েছিলাম, খাবার হোটেল সব বন্ধ। যেগুলো খোলা ওসব তুই খাস না। তীব্র বলল, তুই না বাসা থেকে চাল ডাল কি এনেছিলি? কিছু একটা রান্না করে ফেল। নাহিদ চোখ প্রকট করে বলল, রান্না? আমি তো রান্না জানি না। ওগুলো তো ভাবি জোর করে ধরিয়ে দিয়েছিল। তীব্র রুমের পথে যেতে যেতে বলল, সব ধুয়ে রেডি কর, আসছি আমি। নাহিদের কোটর ছেড়ে মণি দুটো বেরিয়ে আসতে চাইল। বিট্টু করবে রান্না? এটাও সম্ভব? ক্ষুদ্র জীবনের কত চমক সইতে হবে তাকে। গোটা বাসায় ধোয়া ভরে গেছে। সেই ধোয়ার একাংশ গিয়ে আক্রমণ করেছে নুহাদের ঘরেও। পুষ্পিতা ওর না মুখে চেপে কাশতে কাশতে জানালা খুলে দিল। যখনই দরজায় এলো দেখলো নিঃসহায়ের ন্যায় নাহিদও নাক মুখ চেপে দাঁড়িয়ে আছে বাইরে। ওর কৌতূহল হয়, ধোয়া আসছেও তাদের ঘর থেকে। সে মিহি গলায় শুধালো, কোনো সমস্যা হয়েছে ভাইয়া? নাহিদ উদ্বিগ্ন বলতে গেল, কথা আটকায়। তীব্র সাবধানী বাড়ি মনে পড়ে, পরপর বলতে চায়, বা আবারও আটকালো। তার দুর্বোধ্য উসখুসে আচরণে পুষ্পিতা হতবুদ্ধি ভাবে চেয়ে। শেষে জিভে ঠোঁট ভেজালো। নাহিদ বলল, আসলে তোমার স্যার খিচুড়ি রান্না করছেন, এসব তারই ফল। জীবনে রান্না করে ঢোকেনি, আর সে করেছে রান্না। ওটা তো ও আমাকেও খাওয়াবে। ভাবো তো একবার, আমার ওপর দিয়ে কি যাবে আজকে।
নাহিদ দুঃখী দুঃখী চেহারা বানায়। তখনই ভেতর থেকে তীব্র চাপা আর্তচিৎকার ভেসে আসে। শোনা মাত্রই নাহিদ ছুটে যায় ঘরে। পুষ্পিতা দাঁড়িয়ে থাকতে পারল না। বিপদের আভাস শুনে কোনো কিছু না ভেবে নিজেও চলে গেল দ্রুত। তীব্রর আঙ্গুল আগেই কাটা ছিল। পেঁয়াজ কাটতে গিয়ে সেখানেই ছুরির ধার বসেছে আবার। সমস্ত রান্নাঘর এলোমেলো। ইউটিউবে খিচুড়ির রেসিপি ছেড়ে রাখা। চুলার উপর কড়াইয়ের পেঁয়াজ রসুন সহ পোড়া তেল পড়ে আছে। একবার বসিয়ে পুড়ে ফেলার পর আবার পেঁয়াজ কাটছিল। নাহিদ এসেই দেখলো হাত থেকে রক্ত পড়ছে। হা হুতাশ করে বলল, হায় হায়, এত রক্ত! হাত কাটলো কিভাবে? সাবধানে কাজ করবি না। তীব্র নিরুৎসাহিত বলল, এত রিয়্যাক্ট করার কিছু হয়নি, এমন ছোটখাটো কাটায় বিট। আচমকা নাহিদের পেছনে চোখ যেতেই কথা সেখানে স্থগিত। পুষ্পিতার শুকনো ভীত চেহারায় দাঁড়িয়ে আছে। তীব্র ঝট করে ছুরি রেখে আঙ্গুলটা চেপে ধরে বলল, উফ, এত ব্যথা, জ্বলে যাচ্ছে হাতটা। নাহিদ প্রথমে বোঝেনি, উৎকণ্ঠিত হয়ে বলল। অয়েনমেন্ট আনছি, দাঁড়া একটু দাঁড়া। সে দৌড়ে গেল আনতে। তীব্র বারবার হাত ছাড়ছে। তামাটে ওষ্ঠ একটার সঙ্গে আরেকটা চেপে যেন যন্ত্রণা সওয়ার চেষ্টায়। নাহিদ যেতেই পুষ্পিতা শশব্যস্ত ওর কাছে এলো। চামড়া ছেঁড়া গলগলে রক্ত দেখেই উদ্বিগ্ন হয়ে বলল, ইয়া আল্লাহ, এতখানি কেটেছে? তীব্র কাতরানোর ভান করে বলল। হ্যাঁ, ভীষণ জ্বালা করছে। উফ। পুষ্পিতা রক্ত থামাতে ওড়না দিয়ে চেপে ধরল জায়গা। তীব্রর মনে হলো হাজারো টুকরো বরফখণ্ড ছেড়ে দিয়েছে তার বক্ষপটে। আপনি আসুন স্যার, এদিকে এসে বসুন। তীব্র ফটাফট নরম স্বরে অনুনয় করল। আমাকে একটু ধরে নিয়ে যাবে? মাথাটাও ঘুরছে, এরকম কখনো কাটেনি তো। আমি একদম কাটাছেঁড়া দেখতে পারি না, রক্ত সহ্য হয় না, হিমোফোবিয়া আছে। ও দয়ামার একশেষ হয়ে বলল। জি জি নিশ্চয়ই। ভেতরেই সুপ্ত ইতস্ততা ঢেকে তীব্রর হাত ধরল পুষ্পিতা। নাহিদ এসে দাঁড়িয়েছে। কেবল তীব্রর কথায় হাত থেকে স্যাভলনের ক্রিমটা মেঝেতে পড়ে যেতে নিল। পুষ্পিতা তীব্রকে ধরে ধরে রান্নাঘর থেকে বসার ঘরে নিয়ে যায়। সে ঠায় দাঁড়িয়ে থেকে আওড়ায়, বিট্টুর রক্ত সহ্য হয় না, হিমোফোবিয়া আছে। তারপর বিরস ভঙ্গিতে ওদের পিছু পিছু এলো। ব্যথিত শ্বাস ফেলল গোপনে। এই বিট্টুটা প্রেমে পড়ে আর কত মিথ্যা বলবে। শুনতে শুনতে তার কানটা না ঝাঁঝরা হয়ে যায়। পুষ্পিতা তীব্রকে চেয়ারে বসিয়েছে। নাহিদকে শুধালো। মলম এনেছেন? ও নড়ে উঠল ধ্যান থেকে। হ্যাঁ, লাগিয়ে দিচ্ছি। তীব্র অমনি চোখ পাকালো। পুষ্পিতার নজর এড়ানো ইশারায় বোঝালোর কাছে দিতে, কিন্তু সে গর্দভ কিছুতেই বুঝছে না। তীব্র আমতা আমতা করে বলল, না, তুই তুই কি করে লাগাবি? তোরও তো কাটাছেঁড়া দেখতে ভয় লাগে, তাই না? বলতে বলতে বারবার ওকে ইশারা করছে তীব্র। নাহিদ মাথা চুলকায়। ভারী মুসিবতে পড়লো তো। বলল, কই আমার তো। তীব্র পথিমধ্যে কটমট করে বলল, হ্যাঁ, তোরও তো। তুই তো ভয় পাস, কি পাস না? পুষ্পিতা কথাটা শুনে নিজে থেকেই বলল। ও, তাহলে আপনি আমার কাছে দিন। নাহিদের হাত থেকে লেপন নিয়ে পাশে বসতে বিজয়ী হাসলো তীব্র। ঝটপট নিজে থেকেই বাড়িয়ে দিল হাতটা। পুষ্পিতা এক হাত রাখলো ওর আহত হাতের নিচে। যখন প্রযত্নে আগলে সযত্নে আঙ্গুলের মাথাতে উপলেপ লাগায় সে তীব্র চেয়ে থাকে। খুব নিভৃতে নিষ্পলককে দেখতে থাকে তার ভীতু মেয়ের সুশ্রী আদল। কি নয়নাভিরাম, হৃদয় জুড়িয়ে দেওয়া মুখ, কি মায়া! এই মুখের দিকে চেয়ে থেকেই তো সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। এতক্ষণে সবটা পরিষ্কার বুঝেছে নাহিদ। হত চেতনায় এ রীতিমতো মাথা ঘুরছে তার। মনে মনে বলল, বিট্টুরে, এবার দেশসেরা নাটকবাজের অ্যাওয়ার্ডটা তুই পাবি। আকাশ ভরা কালো মেঘে গুড়গুড় শব্দ। দুপুরের সকল তপ্ততা রুক্ষতা শুষে তুখর বৃষ্টিপাত হঠাৎ করেই শুরু হয়েছে আজ। কাছে পিঠে আছড়ে পড়ছে বজ্রপাত। অথচ জিমুত নাদের গগন বিদারী এক একটি আওয়াজ কবির লেখা কবিতার ছন্দের নেই মনে হচ্ছে তীব্রর। বর্ষণের প্রতিটা ফোঁটা যেন সুর তুলছে গানের। স্পষ্ট বলছে, তেরা হোনে লাগা হুঁ, खोने लगा हूँ जब से मिला हूँ। তীব্র চাহনি নিশ্চল, অপলক একজোড়া সাদাটে নয়ন। পুষ্পিতার চোখের পল্লব, ঠোঁটের এক একটি খাজ গুনতে থাকার মতন আকুল মনোযোগ সেথায়। পুষ্পিতা মলমের পর ক্ষত স্থানে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল। কিছু বলার জন্য চোখ তুলতেই অপ্রস্তুত হলো গতিতে। তীব্র নড়চড় নেই। ভীষণ স্বাভাবিকত্বের মাঝে অস্বাভাবিক অচপল নেত্র। মুখ মুগ্ধতার স্রোতে যার চারপাশ ডুবে। পুষ্পিতার সাবলীর অভিব্যক্তিতে জড়তা এসে ভিড়ে। বিব্রত বোধে ঘিরে আসে সব। মাথা নুইয়ে বলল, হয়ে গেছে স্যার। অপর মানুষটির প্রতিক্রিয়া এলো না। পুষ্পিতা নিভু চোখ উঠায়। তীব্র তখনও তাকিয়ে, যেন পুষ্পিতার বিভ্রান্ত হরিণী আঁখিজোড়া নিবেশনের মাপকাঠিতে জর্জরিত করতে উঠে পড়ে লেগেছে। মেয়েটা নীরবে দিশেহারা হলো। অস্বস্তিতে খেই হারালো সহজ সুলভ থাকার।
মেলি মন নেতিবাচক কিছু ভাবতে চাইলেও শিক্ষার্থীর মন সেসব উড়িয়ে দেওয়ার জোর খাটালো খুব। পুষ্পিতা কি করবে বুঝতে পারছে না, উঠে চলে যাবে নাকি অপেক্ষা করবে। সিদ্ধান্তহীনতায় হাঁসফাঁস করে বসে রইল কেবল। এমন নয় যে তীব্র গভীর ধ্যানে, এই তো তার বিলাতি মণি দুটো ঘুরছে, খুব নিপুণ ভঙ্গিতে আবর্ত হচ্ছে তার মুখ বিবরে। যে দৃষ্টিতে না চাইতেও গায়ে কাটা দেয় পুষ্পিতার, লোমকূপে শিরশির লাগে। অপ্রতিভ চিত্তে চিবুক নত করতে গিয়েও থামল। চটক কাটার ন্যায় সচেতন চোখে চাইল ফ্রে। চশমার চকচকে গ্লাস ভেদ করা তীব্র নেত্রমণির দিকে সরাসরি তাক করল দৃষ্টি। সহজ দুপুর হুট করেই ভর্তি হলো জটিলতায়। মাথার মধ্যে ঘূর্ণির ন্যায় তেড়ে এলো অপ্রত্যাশিত সেই বিট্টু মাস্তানের কথা। ঠিক এমন চোখ তো ওই বখাটেটারও, একই রকম সব, শুধু তাকানোর ধরনে তফাৎ। একজন তাকালে আশেপাশের নরম ত্বক কুচকে আসতো আরেকজন। আচ্ছা স্যার, হঠাৎ আজ এমনভাবে কি দেখছেন? নাহিদ দাঁড়িয়ে আছে ওদের মাঝামাঝি। তীব্র যে ফ্যালফ্যাল করে চেয়ে সেটা দেখে মাথা নাড়ল দুপাশে। ছেলেটার এসব কাণ্ড কারখানায় সে বিহবল না হয়ে পারছে না। এলাকার সেই বখাটে কর্কশ বন্ধুটা একটা মেয়ের প্রেমে পড়ে এমন ক্যাবলা বনে গেল, এভাবে হাঁ করে তো মিথিলাকেও কোনোদিনও দেখেনি। তৎক্ষণাৎ বুকের বাঁ দিকটা মুচড়ে উঠল নাহিদের। মিথিলার মুখখানি ছবির মতো ধরা দিল মানুষপটে। ওর বিয়ের আজ কতগুলো দিন, এতদিনে তো কানাডায় চলে যাওয়ার কথা। সেখানে কেমন আছে ও? ভালো আছে? কেমন কাটছে ওর সংসার? আচ্ছা, বিদেশের এমন চাকচিক্যের মাঝে এই সাদামাটা নাহিদকে কি তার মনে পড়ে? পড়ে না হয়তো। বুক চিরে সুপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ছেলেটার। পরপর ধ্যান ভাঙল পুষ্পিতার রিনরিনে আওয়াজে। উঠে দাঁড়িয়েছে সে, বড্ড ব্যস্ত ভঙ্গিতে বলছে, আমি তাহলে এখন আসি স্যার, আপনি সাবধানে কাজ করবেন। এতক্ষণে তীব্র জ্বরের মতো দেহের নড়চড় ফেরে পাল্টা দাঁড়ালো সেও। নাহিদ ধরেই বসলো। তীব্র এবার বিদায় জানাবে মেয়েটাকে, অথচ সে দীর্ঘশ্বাস ফেলে বলল, সাবধানে কাজ করে কি হবে? এর আগে কখনো তো রান্না করিনি, দেখলে না, ওই জন্য একবার কড়াই পড়লো, একবার হাত কাটলো, এরপর শুধু গায়ে আগুন লাগাটা বাকি। পুষ্পিতার নম্র মনে প্রভাব ফেললো কথাটা। নিমিষেই অস্বস্তি ভুলে যায় সে। আতকে উদ্বেগে একাকার হয়ে বলে, জি জি স্যার, এমন কথা বলবেন না। আপনি একটু সতর্ক হয়ে কাজ করলেই দেখবেন এমন কিছু হবে না। তীব্র আবারও ফোঁস করে দম ফেলে বলল, দেখা যাক। এনিওয়ে, তোমার আন্তরিকতার জন্য থ্যাঙ্কস। তুমি বরং বাসায় যাও এখন। আমি আর নাহিদ পোড়া কয়লা যা পারবো খেয়ে নেব। আসলে ব্যাচেলার লাইফটাই এমন, আমাদের তো আর কেউ নেই যে কাটা হাত দেখে মায়া করে রান্না করে দেবে। ব্যাড লাক। একটু আগের পুতুল বনে থাকা মানবের সঙ্গে জাল বুননের মতো কাটা কাটা কথা বলা তীব্র মিল পেল না পুষ্পিতা। তবে এই শেষ বাক্যে শুভ্র মুখে অমাবস্যা নামলো, মায়াও হলো ভীষণ। ও কি রান্নাটা করে দিয়ে যাবে? তখনই তীব্র আর চোখে চেয়ে সচেতন কণ্ঠে শুধালো, কি ভাবছো? বাই এনি চান্স তুমি আমাকে রান্না করে দেওয়ার কথা ভাবছো না নিশ্চয়ই? পুষ্পিতা আননে আলো ছড়ালো, সবেগে ব্যগ্র চিত্তে বলল, জি জি স্যার, আমি সেটাই ভাবছিলাম। আপনি যদি অনুমতি দেন আমি রান্নাটা করে দিয়ে যাবো। তীব্র বলল, না না, তা আবার হয় না কি? স্যার হয়েছি বলে কি ছাত্রীর থেকে এরকম ফেসিলিটি নেব? তোমাকে রান্না করতে হবে না, তুমি যাও। স্যার কিচ্ছু হবে না, আপনি তো আমাকে বলেননি, আমি নিজেই চাইছি। আর বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াতেই পারে। কথায় বলে না, মানুষ মানুষের জন্য। পুষ্পিতা মৃদু হাসলো। তীব্র সেই হাসিটা দেখলো, বড় ঠান্ডা চোখে ভাবলো, কে কার জন্য জানি না, তবে তুমি যে শুধু আমার জন্য এটা জানি। কাঁদ উচালো পরপর। ঠিক আছে, এত করে যখন বলছো তখন আর কি বলবো। এমনিতেও আমি কারো অনুরোধ ফেলতে পারি না। তার কথার সঙ্গে সঙ্গে ভ্রু কপালে তুলল নাহিদ। কিন্তু এত কথা মুখে ফোটে না ছেলেটা, ঠোঁট টিপে চুপ করে থাকে। শুধু হতবাক বনে দেখে যায় তীব্রর এক একটা ভুবন দোলানো অভিনয়। তীব্র ফের সোফায় বসলো, হাতলের গায়ে পেশিবহুল হাত ছড়িয়ে বলল, রান্নাঘরে সবই রাখা আছে, তোমার কি লাগবে দেখে নাও, যাও। পুষ্পিতা চঞ্চল পায়ে চলে গেল সেদিকে। এক পল গলা উঁচু করে সে পথ দেখে নিল তীব্রর। বিজয়ী হেসে চোখ বুজে মাথা এলিয়ে দিল পেছনে। প্রথমবার ভিতুমের হাতে রান্না খাবে, এত কসরতের প্ল্যান, তাতে কি? সফলতায় আসল। নাহিদ বলতে যায়, কি দরকার ছিল ওকে বিয়ে? শশব্যস্ত নিজের ঠোঁটে আঙ্গুল চেপে ধরল তীব্র। চোখ রাঙিয়ে চুপ করতে বোঝালো। চুপ করলো সে, পরপর ঠোঁট উল্টে মিনমিন করলো, এটা ঠিক হয়নি। কেউ যদি দেখে নেয় ব্যাচেলর ছেলের বাসায় একটা অবিবাহিত মেয়ে রান্নাবান্না করছে, কি কেলেঙ্কারি হবে একবার ভেবেছিস? যদি ফ্ল্যাটের সব লোকজন এসে চড়া হয় এখানে। তীব্র কপাল কুঁচকালো, নিরুৎসাহিত জানালো, তাতে তোর কি? সবাই মিলে এলে তাদের একজনকে না হয় কানে কানে বলে দেবো কাজে নিয়ে আসতে। নাহিদ বোকা বোকা ভাবে মাথা চুলকালো। ও হুকুম করলো, ঘরে যা, গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবি, রান্না হলে ডেকে নেব। সে বাধ্যের ন্যায় যেতে নিয়েও দাঁড়ালো, পুনরায় বলল, এগুলো ঠিক হচ্ছে না বিট্টু, ভালো লাগছে না আমার।
তীব্র খটমট করে ওঠে। ব্যাক সাইডে দুটো লাচ্ছি খেলেই ভালো লাগবে, খাবি? গাল ফোলালো নাহিদ, বলল, তোর যেই মিষ্টি লেকচারার রূপের আড়ালে এমন কক্রোশ একটা মুখ লুকিয়ে না, এটা যদি ওই মেয়ে জানতো একেবারে চোখ উল্টে অক্কা পেত তাহলে। তীব্র জ্বলন্ত নেত্রে চাইল, পুরু কণ্ঠে বলল, একদম ভিতুমিকে নিয়ে এসব উল্টাপাল্টা কথা বলবি না। পরপর নাক মুখ কুচকে বলল, এই তুই ফোট এখান থেকে, বেশিক্ষণ সামনে থাকলে সত্যি মেরে বসবো। আজকে নাহিদ ভয় পেল না, বরং হাসলো দাঁত মেলে চাপা কণ্ঠে বলল, এ যে মেয়ের জন্য মাস্তানি রেখে এখানে ভুয়া লেকচারার সেজে বসে আছিস, সে মেয়ে ঘরে থাকাকালীন আমাকে মারবি? সশব্দে হাসতে হাসতে চলে গেল নাহিদ। তীব্র ভ্রু গোছালো, দুর্বলতা ধরা পড়ায় আলগোছে থতমত খেলো কিছুটা। হঠাৎ সচেতন মস্তিষ্কে ভিন্ন চিন্তা আসে। নাহিদ এখানে এসে বেশ চনমনে হয়েছে। আগে তো চুপ করে থাকতো, অথচ ইদানিং মুখে ফুটছে টুকটাক। যাক, হলেই ভালো, অন্তত ওই গোল্ড ডিগার মেয়ের শোক কাটাতে পারছে। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। তীব্র ত্রস্ত উঠে রওনা করলো সেদিকে। পেঁয়াজ কাটছে পুষ্পিতা, ওনার এক মাথা সামনে জড়িয়ে অপর প্রান্ত পিঠ থেকে এনে কোমরে গুজেছে। খোপা করা চুলের কিছু অংশ সন্ধি করেছে কপালের ঘামের সাথে এসে। মুখে কোনো সাজসজ্জা নেই, মসৃণ কেশ রাশিও অগোছালো, অথচ মোহবিষ্টের ন্যায় চেয়ে রইল তীব্র। মেয়েটাকে দেখতে এত ভালো লাগে কেন? সব ভুলে জগৎ ভুলে চেয়ে থাকতে ইচ্ছে করে কেন? আহামরি কি আছে? একটু বেশি সুন্দর, এই তো। এমন তো না এত সুন্দর মেয়ে পৃথিবীতে ও একাই, এর থেকেও হাজার গুণ সুন্দরী মেয়ে আছে চারিপাশে। তবে তীব্র নিরেট বক্ষ কোষে এত আলোড়ন কিসের ওর জন্যে? কিসের এই অযাচিত অমুক টান? সে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। পুষ্পিতার মনোযোগ দিয়ে রান্না নয়, দেখতে থাকে ওর ঘামে ভেজা আরক্ত সুন্দর মুখখানি। কাল বিলম্বে মুখের কাছে হাত দিয়ে কাশলো। শব্দ পেয়ে চকিতে ঘুরে চাইল পুষ্পিতা। বুকের কাছের ওড়না টানলো আলগোছে কণ্ঠে নম্রতা। কিছু লাগবে স্যার? তীব্রর ফটাফট জবাব, না, প্রতিদিন তো আর তুমি রান্না করে খাওয়াবে না, তাই শিখে নিতেই এলাম। ইউটিউব দেখে না বুঝলেও হয়তো সরাসরি দেখলে বুঝবো। তবে আমি এখানে দাঁড়িয়ে থাকাতে তোমার অস্বস্তি হলে চলে যাচ্ছি। ভেতর ভেতর সত্যি অস্বস্তি হচ্ছে পুষ্পিতার, কিন্তু শিক্ষক মানুষ আবার তারই বাড়ি। সে যেতে নিলেই মৃদুবেগ নিয়ে বলল, না, সমস্যা নেই, আপনি দাঁড়ান, আমি দেখিয়ে দিচ্ছি। কালচে ঠোঁটের ভাঁজে চতুরের ন্যায় হাসিটা সন্তর্পণে চেপে রাখলো তীব্র। এগিয়ে এসে সানসেট ঘেঁষে দাঁড়ালো পুষ্পিতা, ব্যস্ত হলো রান্নায়। কিন্তু পাশে অল্প কয়েকদিনের অচেনা পুরুষ দাঁড়িয়ে, নারী মনে তো একটু বিব্রত লাগছে। তীব্রর চোখ তখন মেয়েটার চটপটে হাত দুটোর উপর। পেল ফর্সা হাতের পৃষ্ঠে ছোট ছোট ঠাড়লোম। পরিষ্কার সমুদ্রের পাশে বোনা ঝাউবনের মতো সুন্দর। তীব্র বুক ভরে শ্বাস টানল। কাজে বহাল পুষ্পিতার দিকে সরাসরি চেয়ে ভাবল, খুব তাড়াতাড়ি আমাকে সারা জীবনের মতো রান্না করে খাওয়ানোর দায়িত্বটাও তোমার হাতে তুলে দেবো ভিতুমে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পুষ্পিতা স্টিলের মতো শক্ত শরীরে কাজ করছে। মেয়েটার অপ্রতিভ ভাবমূর্তি ধরে ফেলল তীব্র। ওকে স্বাভাবিক করতে কথার বাহানা ধরল, জিজ্ঞেস করলো গাম্ভীর্য সমেত, তুমি বেশ ভালো রান্না জানো মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি কাজ করছো। ও বলল, হ্যাঁ, আসলে ছোট থেকে মনির সাথে টুকটাক কাজ করতাম তো, তাই আর কি। পুষ্পিতার ব্যাপারে তীব্র সবই জানা, তাও ইচ্ছেকৃত শুধালো। মনিকে তোমার মা? খুন্তি নাড়া ব্যস্ত হাতটা সহসা থমকে যায় মেয়েটার। পাশ ফিরে চাইল, পরপর মৃদু হেসে বলল, হ্যাঁ, মাই তো। তীব্র চশমা পাড়ের চোখ দুটি ছোট হলো। ভীতু মেয়েটা মিথ্যে বলছে কেন? নাকি সে বাইরের লোক বলে ব্যক্তিগত কথা বলতে চাইছে না? একটু চুপ থেকে বলল, কোথায় থাকে তোমার মা বাবা? পুষ্পিতার উজ্জ্বল সুশ্রী আনন্দ মলিন হলো প্রশ্নটায়। শুভ্র চিবুকের পেশি লালচে দেখালো ভীষণ। উঁচু নাকের ডগা যেন জোয়ারে ফেপে ওঠা উত্তাল প্রবাহিনী। ভীতু ও মেয়ের কি কষ্ট হচ্ছে? ওকে একটু মাথায় হাত রেখে সান্ত্বনা দেবে? তীব্র হাতটা বাড়িয়েও পিছিয়ে আনলো আবার। পুষ্পিতা একটা ছোট্ট ঢোক গিলল, সাথে গিলে নিল সমস্ত পীড়া। বাবার কথা মনে পড়লেই তার কান্নার স্রোত উগলে আসে গলায়, অথচ কাউকে দেখাতে পারে না, বোঝাতে পারে না, বলতেও পারে না। কেমন এক ভয়াবহ জ্বালায় ফেলেছেন বিধাতা। টানা 40 মিনিটের লম্বা গোসল সেরে বেরিয়েছে নুহা। তোয়ালে চুলে প্যাঁচাতে প্যাঁচাতে পুষ্পিতার নাম ধরে ডাকলো। কোনরূপ উত্তরের সাথে মেয়েটাও এলো না। ভ্রু গুছিয়ে কামড়া ছেড়ে বসার ঘরে এলো নুহা। বারান্দা, রান্নাঘর সবখানে দেখলো, কোথাও পুষ্পিতা নেই। এইবার চিন্তায় ললাটে সূক্ষ্ম ভাঁজ গাঢ় হলো তার। সদর দরজাটাও ঠাঁ করে খোলা। পুষ্পিতা তো ওকে না বলে বাইরে যাওয়ার মেয়ে নয়, তাহলে গেল কোথায়? মেয়েটার বুক কাঁপে ভয়ে। অন্তঃস্থলে ছুটে আসে অশনি সংকেত। পুষ্পিতাকে আবার কেউ তুলে নিয়ে যায়নি তো? সে বিট্টু মাস্তানটা নিয়ে গেল নাকি? নুহা ঝড়ের গতিতে দরজার কাছে এলো। বাইরে তাকাতেই দেখলো শুধু ওদের নয়, পাশের ফ্ল্যাটের দৌড়ও একই রকম খোলা। ও চোখ শুরু করলো, খটকা জাগলো মনে। পা বাড়ালো সেদিকে, দ্বিধাদ্বন্দ্ব সমেত মাথা ঠুকিয়ে ভেতরে উকি দিল।
কাউকে দেখা না গেলেও ঘর হতে ভেসে আসা পুষ্পিতার কণ্ঠ স্পষ্ট পাওয়া যাচ্ছে। অমনি টান টান হয়ে দাঁড়ালো নুহা। নুহা ওদিকে যেতে নিয়েও থামলো, ডাকতে চেয়েও ডাকলো না। মাথায় ঢুকলো এখানে বিপদের কিছু নেই। পুষ্পিতার তখনকার কথায় যতটুকু বুঝেছে। কিয়ৎক্ষণ বিজ্ঞের ন্যায় হিসেব নিকেশ কষে ফিরে গেল ঘরে। সকাল সকাল পুরুষালী কর্কশ কণ্ঠে চিৎকারে ঘুম ছুটে গেল মিথিলার। ধরফড়িয়ে তাকালো, চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে পলাশ। ও তাকাতেই রেগেমেগে বলল, এটা কি ঘুমানোর সময় মিথিলা? তোমার অফিস আছে জানো না? মিথিলা ধাতস্থ হলো, বিলম্বহীন ফিরে গেল উদ্বেগ শূন্যতায় নিষ্প্রভ বলল, তো চাও আমি কি তোমাকে ধরে রেখেছি? যাও মানে? আমার ব্রেকফাস্ট কোথায়? আমি কি অফিসে না খেয়ে যাব নাকি? মিথিলা আশ্চর্য হয়ে বলল, এখন কি আমাকে ব্রেকফাস্টও বানিয়ে দিতে হবে? পলাশ কাঁধ উচালো। অবশ্যই, ঘরের সব কাজ তোমাকে করতে হবে এখন। এটা বাদ থাকবে কেন? তাড়াতাড়ি করো, অলমোস্ট 8টা বেজে গেছে। এমটেক। মিথিলা বিস্মিত চোখে তাকালো। আচ্ছা, এই 8টার সময় আমাকে ঘুম থেকে তুলে নাস্তা বানাতে বলছো? আমি বিয়ের আগে কখনো 11টার আগে ঘুম থেকে উঠিনি পলাশ। পলাশ তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্যাক ব্রাশ করছিল। ফিরে চাইলো, কথাটায় তুচ্ছ এসে বলল, সেসব জেনে আমি কি করব? তখন তুমি তোমার বাবার টাকাই খেতে, সে কাজ করায়নি। এখন আমার টাকা খেতে হলে আমার সেবা করতে হবে। আর রোজ রোজ এই এক ঘ্যানঘ্যানানি ভালো লাগছে না। কিন্তু বেশি কথা না বাড়িয়ে যাও তো। মিথিলা চোখ ভিজে উঠল। কিয়ৎক্ষণ আহতের ন্যায় চেয়ে থেকে চলে গেল রান্নাঘরে। পলাশ শোবার ঘর থেকে শুনতে পাচ্ছে এক একটি বাসন কোষণের তণ্ড নৃত্যের উৎকট আওয়াজ। অমনি গলা উঁচু করে বলল, একটা জিনিসও যদি ভাঙে মিথিলা, কপালে দুর্ভোগ আছে কিন্তু মনে রাখবে। ঘোষণা মাত্রই থেমে গেল সব। একটা টু শব্দ এলো না। পলাশ মিটিমিটি হাসলো, বিড়বিড় করলো, পাপা কি পারিদের টাইট দেওয়ার কৌশল আমি খুব ভালো করেই জানি। মিথিলার নাস্তা বানাতে 1 ঘন্টার উপরে লেগেছে। পলাশ কোনো রকমে নাকে মুখে খেলো। যাওয়ার সময় সুর এক থেকে জুতো বের করে ঠেলে দিল ওর দিকে। ব্যস্ত ভঙ্গিতে বলল, মুছে দাও তো। মিথিলা হতবিহবল, হতচেতন, নিজের দিক আঙ্গুল তাক করে বলল। আমি জুতা মুছবো? আমি? পলাশ কিছু বলল না, কেবল সজোরে দন্তপাটি পিষে ধরল নিজের। স্বামীর মটমটে চিবুক দেখে ঘাবড়ে গেল বেচারি। মিনসে কণ্ঠে বলল, দিচ্ছি। জুতো শুধু মোছা অব্দি রইল না, রীতিমতো পায়ে পরিয়েও দিতে হয়েছে। মিথিলার রাগে দুঃখে অপমানে কান্না দলা পাকাচ্ছে গলায়। এখন অব্দি ওকে এখানকার সিম কিনে দেয়নি পলাশ, তার উপর বাংলাদেশের সিমটাও বন্ধ। ওর ফোন থেকেও ও কথা বলতে দিচ্ছে না। বাবার কাছে কোনো মতেই এসব নালিশ ঠোকার উপায় নেই মেয়েটার। নিজের উপর সে নিজেই ফুঁসছে এখন। কানাডায় ট্যুরিস্ট ভিসায় এসে সিটিজেনশিপ পাওয়ার স্বপ্ন দেখেছিল সারা পথে, অথচ এখন মনে হচ্ছে দেশে যেতে পারলে বাঁচে। একবার সেখানে গেলে বাবার বাসায় গিয়ে থাকবে। ওখানে তো আর কোনো কাজ করতে হয় না। এতদিনে নিশ্চয়ই পুষ্পিতাকে খুঁজে পাওয়া গেছে, ওটাকে দিয়ে ইচ্ছে মতো খাটানো যায়। পলাশ লিফটের বাটন টিপতে টিপতে বলল, লাঞ্চে খেতে আসবো না, রাতেও ফিরতে দেরি হবে। মিথিলা জিজ্ঞেস করতে চেয়েও করলো না। ভাবলো যা মন চাই করুক, তাতে ওর কি? সে তো আরামসে বাইরে থেকে কিছু একটা অর্ডার করে খেয়ে নিবে। তারপর দরজা লাগিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। হঠাৎ চোখ পড়ল নিচে। পলাশ ইতিমধ্যে নেমে গেছে। জেনিকে গাড়ি সমেত দাঁড়িয়ে থাকতে দেখে তুরন্ত মেজাজ চটে গেল মিথিলার। পলাশ কি এখন এই সাদা চুন্নির সাথে যাবে নাকি? তার চমক বাড়াতে পলাশ হাসি মুখে গিয়ে জড়িয়ে ধরল জেনিকে। তারপর দুজন মিলে গা জড়িয়ে গাড়িতে উঠে বসলো। ছুটে যাওয়া বাহন আর ধোয়ার দিকে কেবল হাঁ করে চেয়ে রইল মিথিলা। মাথার মধ্যে তেতে উঠল ভীষণ গুরুতর প্রশ্ন, পলাশের জিনিস সত্যি কি বন্ধু? পুষ্পিতা ঘরে ঢোকা মাত্রই পেল হাতখানা লুফে নিল নুহা। মেয়েটা ভড়কালো, ভয় পেল। প্রকোপে চেয়ারের উপর বসে পড়ল ধপ করে। গোল চোখে চেয়ে বলল, কি হয়েছে? নুহার চোখ মুখ থমথমে, চাহনির ভাষা তীক্ষ্ণ, গম্ভীর কণ্ঠে শুধালো। কি করছিলি ওখানে? পুষ্পিতা বুঝতে না পেরে বলল, কোথায়? তোর স্যারের ঘরে। ও মৃদু হেসে বলল, আরে আর বলিস না, স্যার রান্না করতে গিয়ে হাত কেটে ফেলেছেন, সেই জন্য আমি। নুহা মাঝপথে কথা কেড়ে নেয়, টেনে টেনে বলে, সেই জন্যে মায়াদেবী মায়া করে স্যারের রান্না করে দিয়ে এলেন, তাই তো? পরপরই নাক ফুলিয়ে বলল, দুটো ব্যাচেলার ছেলের বাসায় এভাবে যেতে তোর ভয় করলো না? এখনো এত হাবুল কেন তুই? পুষ্পিতা ঠোঁট উল্টায়। এভাবে বলছিস কেন? উনি তো আমার স্যার, শ্রদ্ধেয় মানুষ। বিপদে পড়লে আমি যাব না? নুহা শান্ত হলো খানিক, বুকে হাত গুজে মাথা নাড়ল। ঠিক আছে, উনি মনে হয় ভালো, ওনাকে সাহায্য করাই যায়, কিন্তু এইসব দয়া মায়ার সাগর বুকে নিয়ে আজকাল বেশি দিন টিকে থাকা যায় না রে। সবাই সবসময় তোমার স্যারের মতো জেন্টলম্যান হবে না, বুঝলে? পুষ্পিতা বাধ্য মেয়ের ন্যায় মাথা কাত করল।
হুট করে অন্যমনস্ক চোখের পর্দায় ভেসে উঠল তখনকার ঘটনা। মলম লাগানোর সময় তীব্র চাহনি, একযোগে চেয়ে থাকা দুটো সাদাটে মনি। ঠিক সেই মুহূর্তের অস্বস্তিটাতে গলা অবধি ভিজে গেল মেয়েটার। কথাগুলো কি নুহাকে বলবে? না থাক, এমনিতেই সারাক্ষণ নুহাটা ওকে নিয়ে ভাবে। কিছু 19-20 শুনলেই ধরাকে সরাজ্ঞান করে বসবে। নিরন্তর ঝামেলায় কথা চিন্তা করেই কথার বানে ছুটতে যাওয়া ঠোঁটদয় টিপে নিল পুষ্পিতা। জ্যৈষ্ঠের তাপদাহের হাহাকার কমাতে হাজির হয়েছে আষাঢ়। আজকাল সারাক্ষণ বৃষ্টি থাকে, আকাশ জুড়ে কেবল আচ্ছন্ন অম্বুবাহী ঘুরে বেড়ায়। সকাল থেকে রৌদ্র দগ্ধ প্রকৃতিতে আচমকায় বৃষ্টি নামলো আজ। জনজীবনের সাবলীল জোয়ারে অস্বাভাবিকত্বের ভাটা নামলো। রাস্তার পাড়ে নিত্য সামগ্রী নিয়ে হাজির থাকা ভ্যানগুলো তীরস্থ হলো পণ্য ঢাকায়। নিরস সবকিছুতেই সতর্কতা ভিড়তেই কেমন ঘোল বদলে গেল প্রকৃতির। কাক ভরে প্রচণ্ড বর্ষার পর 8টার দিকে একটু রোদের দেখা মিলেছে। ঘড়িতে 9টা ছাড়িয়েছে এখন। বসার ঘরের ডিভানে পরিপাটি হয়ে বসে আছে তীব্র। সদর দরজা লক হালকা খুলে রাখা। ভীষণ রকম অপেক্ষায় সে, অথচ অনেকক্ষণ গেলেও কাঙ্ক্ষিত মুখের দেখা নেই। পুষ্পিতা বের হচ্ছে না। ভীতু মেয়েটা কি আজ যাবে না কলেজে? তীব্র উঠে দাঁড়ালো, পায়চারি করতে করতে সিগারেট টানলো। তার সামনে দিয়ে বিদায় নিয়ে চলে গেল নাহিদ। ছেলেটা কদিন ধরে চাকরির জন্য দিক বিদিক ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, কিন্তু পুষ্পিতার অপেক্ষায় থাকতে থাকতে তীব্র ক্লান্ত হওয়ার দশা। বদমেজাজি ছেলেটার উৎকৃষ্ট মেজাজ ধরে রাখা দুঃসহ হচ্ছে বড্ড। তখনই ওপাশ থেকে দোর খোলার শব্দ এলো। পুষ্পিতা বের হয়েছে বুঝতেই ত্রস্ত পুরোপুরি দরজা খুলে দিল তীব্র। উকি দিতেই উত্তেজিত চোখ মুখ নিভে গেল সহসা। পুষ্পিতা নয়, নুহা বেরিয়েছে। ইউনিভার্সিটি যাচ্ছে সে। কি আশ্চর্য, ভীতু মেয়েটা কোথায়? নুহা কাঁধ ব্যাগে ছাতা ভরতে ভরতে সামনে তাকায়। চোখের সম্মুখে শটান তীব্রকে দেখেই ভরকায় খানিক। স্যার মানুষ। পুষ্পিতার শিক্ষক তো তারও শিক্ষক। হেসে সালাম দিয়ে বলল, ভালো আছেন স্যার? তীব্র জিভে ঠোঁট বেচালো, যার অর্থ নিজের আনচানে অভিব্যক্তি আলগোছে ঢেকে ফেলা। শুভ্র আদলে ভারিকিয়ে নিয়ে বলল, হ্যাঁ, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। তীব্র উসখুসে ভঙ্গিতে ঘাড় ডলল, দুবার ইতস্তত করে বলল, আচ্ছা, পুষ্পিতা কি? নুহা বুঝে নেয়। মাঝপথে সউদ্যোগে জানিয়ে দেয়। পুষ্পিতা তো অনেক আগে বেরিয়ে গেছে। তীব্র হোঁচট খায়। এমনভাবে চাইলো যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। মানে 9টার দিকে বের হওয়ার কথা, আগে বের হলো কেন? আসলে বৃষ্টির সময় তো আমাদের দুটো ছাতা, একটা আম্মু নিয়ে গেছেন আর একটা আমার কাছে। আমি এত করে বললাম নিয়ে যেতে, নিলই না। একটু খরা পড়তে বেরিয়ে গেল। পুষ্পিতার ভালো মানুষই আজকে তীব্র হৃদয় ছুতে পারল না, উল্টে ভয়ানক রাগে লালচে হলো সাদা মুখ। সে তৈরি হয়ে গত আধা ঘন্টা যাবৎ তার জন্য বসে আছে। সে কিনা তাকে রেখেই চলে গেল। মেজাজের তপ্ততায় নুহার থেকে বিদায় পর্যন্ত নিল না তীব্র। হন পায়ে নেমে গেল সিঁড়ি ভেঙে। মেয়েটা আশ্চর্য হয় ওর আচরণে। টান টান কপালে ভাঁজ পড়েছে বিভ্রমের। বিড়বিড় করল, আজব লোক তো। তীব্র সবকিছু অস্থির, কখনো অচপল। শান্ত তবিয়ত ভীষণ রকম অশান্তিতে নেমেছে। লালিত সরু নাকটা দেখে ঠাওর হচ্ছে তার মেজাজ খারাপের ধরন। কিন্তু এই খারাপ হওয়া নিতান্তই অযাচিত, অকারণে। ওর একটাই কথা, ভীতু মেয়ে কেন আগে আগে বের হবে? সে আসবে ওর সাথে, একই গাড়িতে পাশাপাশি বসবে, কথা হবে দুজনার। অতি নৈকট্যে তার মেদুর মুখবিবর দেখে দেখে বুক জড়াবে তীব্র। তার উপর সে যে কাল উত্তম কুমারের শখানেক গান নিয়ে জিপের ক্যাসেট ভরেছে, সেসব শুনবে কে এখন? অভদ্র মেয়ে কোথাকার। স্যারের আগে কলেজে আসে, বের করছি আশা। তীব্রর আগে গজগজ করতে করতে ক্লাসরুমের সামনে এসে থামল। রমিজ হাসান ক্লাস নিচ্ছিলেন ভেতরে। ও পিঠের সাথে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে। উদ্দেশ্য উনি বের হওয়া মাত্রই ঝড়ের বেগে এন্ট্রি নেওয়া। ফোরকান আহমেদ সবেমাত্র কলেজে ঢুকেছেন। নিজের কক্ষে যাওয়ার সময় হঠাৎ চোখ গেল ফার্স্ট ইয়ারের ক্লাসরুমের দিকে। তীব্র উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে সেথায়। এই গোটা কলেজে এমন পেটানো দৈহিক গড়নের একজনই আছে, তাই ভদ্রলোকের চেনাই গলদ হয়নি। ওকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই ভেতরে না ঢুকে এগিয়ে গেলেন তিনি। ছেলেটার বাবা স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ তুচ্ছ শখের বসে এখানে শিক্ষকতা করতে এসেছে। কত বড় মন! এই কম বেতনের চাকরি, তাও এমন মফস্বলে। সত্যি শখ জোরদার না হলে অট্টালিকা ছেড়ে কেউ আসতে পারতো কখনো? তীব্রর পেছনে এসে দাঁড়ালেন ফোরকান। মিস্টার তালুকদার, কি ব্যাপার, আপনি এখানে? তীব্র রেখাযুক্ত কপাল সজাগ হলো অমনি। উল্টো থেকে দন্তপাটি পিষল, কটমটিয়ে ভাবল, এই বুইরাটার এখনই আসতে হলো। মন চাইছে একটা লাথি মেরে ভোতা চেহারার নকশা পাল্টে দিই। অথচ ফিরল হাসি হাসি চেহারায়। খুব শিষ্টের ন্যায় বলল, ক্লাস নেব স্যার। রমিজ স্যার বের হওয়ার অপেক্ষা করছিলেন। বিস্মিত ফোরকান চটপট হাত উল্টে সময় দেখলেন ঘড়িতে, তেমনই বিস্ময় তার কণ্ঠে। এখনো 5 মিনিট বাকি, আপনি এখানেই দাঁড়িয়ে আছেন? তীব্রর ভেতরটা চেঁচিয়ে উঠল তেজে। আমার যেখানে ইচ্ছে দাঁড়াবো, দরকার পড়লে শুয়ে থাকবো এখানে। তোর বাপের কি শালা?
তোর বাপের জায়গা এটা? ডিপার্টমেন্ট হেড, এক্ষুনি সামনে থেকে সর। হাতটা নিষ্পিস করছে কিন্তু, যে কোনো সময় নাক থেতলে দেব। মুখে বিস্তর হাসি এনে বলল, আসলে এটুকু বলে ঘাড় চুলকালো কথা খুঁজে খুঁজে জানালো। অফিস রুমে ভালো লাগছিল না, ভাবলাম অল্প সময় আছে থাকি এখানে, আর ওদেরও আজ একটা নতুন টপিক পড়াবো, সেসবের জন্যই একটু তাড়াহুড়ো। আপনি কি জানেন স্যার, আমি ক্লাস নিতে কত পছন্দ করি? ফোরকান মুগ্ধতায় আরেকবার আপ্লুত হয়ে পড়লেন। এই তীব্র তালুকদার পুরো কলেজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। আহা, কাজের প্রতি কত ডেডিকেটেড ছেলেটা। তার পছন্দের মাত্রা প্রগাঢ় হলো আরো। হাতটা তুলে কাঁধে রাখলেন ওর। তীব্রর গা জ্বলে উঠল রাগে। বক্র নজর ফেলে একবার দেখলো সেথায়। মন চাইলো হাত মুচড়ে হাড্ডি বাঁকা করে দিতে, করল না, বরং আঙ্গুলের নিষ্পিসে ভাব কমাতে স্বীয় ডান হাতের ফাইলটা শক্ত করে চেপে ধরল, সাথে বাম হাত মুঠো করে পকেটে ভরে রাখলো। যুদ্ধ চালালো ক্রোধের টঙ্কার সামলানোই। ওদিকে ফোরকান গদগদ হয়ে বললেন, আপনার কাজের প্রতি এত আগ্রহটা আমাকে ভীষণ মুগ্ধ করে মিস্টার তালুকদার। অল দ্য বেস্ট ফর এভরিথিং। তীব্র হাসলো, মাথা নাড়ালো। ফোরকান চলে গেলেন। ঝকঝকে দাঁত খিচে সে পথে চেয়ে থাকলো তীব্র। ভদ্রলোকের হাত রাখা কাঁধের জায়গাটা ঝাড়লো, ঠিক ধুলো ঝাড়ার মতন বিড়বিড় করলো, শালা খরগোশের বাচ্চা, তোর মুগ্ধতা ধুয়ে তুই পানি খা। ঘন্টা বাজলো। রমিজ স্যার বেরিয়ে এলেন, প্রশংসার মতন হাসি ছড়িয়ে বললেন, তীব্র স্যার ক্লাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, আমাকে একবার বললেই তো আর একটু আগে বের হতাম। এমন সুন্দর কথার বিনিময়ে তীব্র সৌজন্য দেখালো না, ছোট করে বলে ক্লাসে ঢুকে গেল। পাত্তা না পেয়ে আহত হলেন তিনি। কালো চেহারায় অমাবস্যা নিয়ে নিজের কাজে চললেন। দাঁড়িয়ে যাওয়া সব শিক্ষার্থীদের বসার জন্য হাত উচালো তীব্র। টেবিলের কাছে এসে দাঁড়াতে দাঁড়াতে চশমার ফাঁক দিয়ে হন্য নজর দিশাহীন ছুটছে, খুঁজে বেড়াচ্ছে পরিচিত কোনো মুখ। অত স্টুডেন্ট ছাপিয়ে সামান্য কয়েক সেকেন্ডে দৃষ্টিরা গন্তব্য ছুঁতে পারে না। নামিয়ে আনলো ফের। এই এক মাসে তীব্র ক্লাস নিয়েছে, ছেলেদের দিকে চেয়েছে, এখনো তাই, তবে ব্যাপৃত কণ্ঠে গম্ভীরতা। আজকে কিছু প্রশ্ন ধরবো তোমাদের। এতদিন কি পড়ালাম, তোমরা কি শিখলে আমিও একটু দেখি। সমস্বরে আওয়াজ এলো। তীব্র চারিপাশে তাকায়, এলোমেলো দৃষ্টি ফেলতে ফেলতে ঘোষণা ছড়ে, যাকে বলতে বলবো শুধুমাত্র সে উত্তর দেবে। কেউ আগ বাড়িয়ে একটা কথাও বললে ক্লাসের বাইরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। এই বয়সে সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। বিগত মাসখানেক যাবৎ স্বভাবে হাস্যোজ্জ্বল শিক্ষকের কথায় চেহারায় উষ্ণতা আজ, রাগ ক্ষোভের আজ পেতেই তটস্থ ক্লাসরুম আগের চেয়েও নিস্তব্ধ হয়ে পড়ল। তীব্র একটু চুপ থেকে প্রশ্ন করল, মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে আমাকে কেউ একটা ছোটখাটো বিশ্লেষণ দাও, কে পারবে? সিংহভাগ হাত তুলল সাথে সাথে, কিন্তু তীব্রর চিলের নজর ভিন্ন কোথাও আটকে। নীরব তল্লাশিতে ধরা পড়েছে পুষ্পিতা। প্রমোশন হয়েছে মেয়েটার। পেছনের বেঞ্চ ছেড়ে আজ মাঝের সারিতে বসেছে। পাশে বসা তনুজার দুই হাত তুলে রাখা, চোখে মুখে উত্তেজনা। তীব্র একবার পড়া ধরুক খুব করে চাইছে, কিন্তু পুষ্পিতা হাত তোলেনি। তার একটা বিশেষ সমস্যা আছে, 10 জনের সামনে দাঁড়িয়ে গুছিয়ে কথা বলতে পারে না, মুখস্থ জিনিসও আউলে যায়। জড়তার সংকোচ, কণ্ঠনালী সহ আস্ত শরীরটাই চুর হয়ে থাকে। কিন্তু তীব্র নিশানা করলো ওকেই, বলল, এই যে আপনি 4 নম্বর বেঞ্চের কালো ওড়না, আপনি দাঁড়ান। পুষ্পিতা চমকে গেল। সে হাত তো তোলেনি, তবে স্যার ওকে ধরলেন কেন? আল্লাহ! ভীত শঙ্কিত বদনে উঠে দাঁড়ালো মেয়েটা। তনুজার আগ্রহ মাটি, হাত নামিয়ে চসূচক শব্দ করলো, আজকেও আমাকে ধরলো না কেন? যে সবুজ পরে এসেছি, কালো পরে এলে ভালো হতো। পুষ্পিতা জিভে ঠোঁট ভেজায়। তীব্র মেঘের মতো স্বর, যে প্রশ্ন করলাম সেটা গুছিয়ে বলুন। ঢোক গিলল উত্তরটা তার জানা, যাকে বলে কণ্ঠস্থ, কিন্তু গুছিয়ে বলতে পারবে না। তার উপর ক্লাসের সবাই সামনে পেছনে আশেপাশে সব কেমন করে চেয়ে আছে। এতে তো জানা বিষয় এমনি গুলিয়ে যাবে। পুষ্পিতা টের পাচ্ছে ওর হাত পা কাঁপছে। আচ্ছা, লিখে দিলে হবে, বলবে সে কথা? তীব্র প্রশ্ন করেছে ঠিকই, কিন্তু উত্তর জানতে অনাগ্রহী তার চোখ অন্যদিকে। পুষ্পিতা সুন্দরী। কলেজে আগমনের পর থেকে পেছনে কিছু ছেলেপেলেদের ছুকছুক বেড়েছে। তীব্র সেটা ধরতে পারলো তখন, যখন ক্লাসের সবগুলো ছেলে ড্যাব ড্যাব করে দেখছিল ওকে। ক্রোধের জ্বলন্ত দাবানলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে তার। এইগুলোর এত সাহস কার দিকে চেয়ে আছে জানে? ওদিকে মুখে কুলুপ এঁটেছে পুষ্পিতা। দু একবার থেমে থেমে আওড়ালো, মৌলিক অর্থনীতি হচ্ছে। তীব্র আগে থেকেই খেপেছিল, এবার বেড়ে প্রকাণ্ড হলো তা। ডাস্টার তুলে ধরাম করে বাড়ি দিল টেবিলে। অমনি হকচকিয়ে ঘুরে চাইল সবাই। পুষ্পিতার কলিজা ছলাৎ করে ওঠে, আতঙ্কে ডানে বামে লাফায়। তীব্র চিবিয়ে চিবিয়ে বলল, আমি এদিকে, তাই সবার চোখ এদিকে থাকা চাই। তনুজা নিজে নিজে বলল, সবারটা থাকবে কি না জানি না, তবে আমার চোখ আজীবনের জন্য তোমার উপরই লক করে দিয়েছি। তীব্র পুষ্পিতার দিকে দেখলো। নির্মল মুখ ফ্যাকাশে লাগছে কেমন, ও মন গলেছে তার। গলেনি, কেমন ধমকে সুরে বলল,
বসো। পুষ্পিতার আনন্দ জুড়ে মেঘ ছড়ালো, লজ্জায় নুয়ে এলো দেহ। জানা জিনিস বলতে না পারার শোকে মাথা নামিয়ে নিশ্চুপ বসে পড়ল। তীব্র চাইছিল তাকে ফেলে আসার জন্য পুষ্পিতাকে দাঁড় করিয়ে রাখার ছোটখাটো শাস্তি দিতে, কিন্তু মেয়ে দাঁড়াতেই সবগুলো ছেলে যেভাবে তাকিয়েছে এতেই তালুর রক্ত অবধি টকবক করছে ওর। জীবনে প্রথমবার এমন ভয়ানক রাগ আত্মস্থ করতে বাধ্য হলো ছেলেটা। উল্টে শান্ত থাকার প্রয়াস খাটিয়ে কোনো রকমে ক্লাস করালো। রাতে নাহিদ যেটা যেটা বুঝিয়ে দেয় তার কাজ সেসব উগরে দেওয়া এখানে। কোথাও আটকালে নাহিদের করে দেওয়া নোটসও আছে। তীব্র পড়াশোনাতে তীব্রতর খারাপ হলেও তার বাচনভঙ্গি দারুণ। ভরাট কণ্ঠে নম্রতা ঠেলে শুদ্ধ বাক্যলাপে সেসব আরও শ্রুতিমধুর শোনায়, স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারে। তাই যতটুকু পড়ায় শিক্ষার্থীরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনে। অন্য সময় তীব্র ক্লাস ঘণ্টাখানেকের চেয়ে বেশি নিলেও আজ বেরিয়ে গেল ঘণ্টা বাজার আগে। পুষ্পিতা তখনও মাথা নিচু করে বসে। এই কলেজে ওকে প্রথম পড়া ধরা হলো আর ও সেটাই পারেনি। স্যারও বা কী ভাবলেন ওকে? কলেজ ছুটি হয়েছে, একে একে সবাই বেরিয়ে যাচ্ছে গেট পেরিয়ে। পুষ্পিতা করিডোর দিয়ে হাঁটছিল, অমনি পেছন থেকে দরাজ কণ্ঠ হাঁক ছাড়ে। এই মেয়ে। অচিরাত দাঁড়িয়ে পড়ল সে। কণ্ঠস্বর আর ডাক এই কদিনে চেনার গণ্ডি পেরিয়েছে। পিছু ফিরতে লম্বা পায়ে এসে সামনে দাঁড়ালো তীব্র। শ্বেত সমান্তরাল ললাটে ভাঁজ পড়েছে, ভ্রু দুটো আরও বাঁকালো এবার। পুষ্পিতার মুখাভাব এমনিতেই কাট, এখন বাড়ল সেটা। তীব্র কর্কশ গলায় বলল, সারাদিন কি হাতাখুন্তি নাড়ো, পড়াশোনা করো না? ফর্সা মুখখানা কোনটায় চুপসে গেল মেয়েটার। চিবুক নামিয়ে নিল গলায়। তীব্রর মায়া হলো না, চেয়ে রইল সরু চোখে। কণ্ঠে এলো কথার বান। কলেজে আসার জন্য আমাকে ছাড়া এক পাও নড়বে না এরপর। অথচ বলেনি, গুরুতর স্বরে ডাকলো। শোনো। পুষ্পিতা চোখ তোলে ও অমন করেই বলল, সব সময় আমি তোমাকে আমার গাড়িতে নিয়ে আসতে পারবো না। নিজেরটা নিজে বুঝে নেবে, বুঝেছো? পুষ্পিতা তবদা খেলো, ভাইবা চেকায় কপাল গোছালো। ও তো এমন কিছুই বলেইনি। সেদিন একবার উঠলো গাড়িতে, তাও তো স্যার বললেন দেখে। নিজে কি যেতে চেয়েছে কখনো? তার আশ্চর্যজনক চিন্তা ভাবনার মাঝেই দীর্ঘ পায়ে পাশ কাটালো তীব্র। কিছু বলার শোনার সুযোগ অবধি দিল না। পুষ্পিতা ছোট ছোট কদমে কলেজ ছেড়ে বাইরে এসেছে। আকাশের অবস্থা ভালো নয়, থেমে থেমে মেঘ ডাকছে। যখন তখন জোরালো বর্ষার ছাট পেতে আসতে পারে। ফুটপাতের রাস্তা ধরল সে। সামনে থেকে রিক্সা নিলে 10 টাকা কম ভাড়া নেয়। ফুটপাতের রাস্তাতেই সেই ভাঙা পাঁচিল পড়ে। তীব্রর হাতে মার খাওয়া আর পুষ্পিতার চর খাওয়া ছেলেগুলোর মধ্যে 3 জন আজকেও বসে সেখানে। মাঝে দুদিন তারা আসেনি বোধহয়। মারধরের পর গায়ে পায়ের ব্যথা অল্প স্বল্প সেরেছে। পুষ্পিতা মাথা নিচু করে হাঁটছিল। তীব্রর শেষ কথার প্রহেলিকা এখনো কাটেনি তার। স্যার কেন অমন কথা বললেন? ওকে নিজে কখনো স্যারের গাড়িতে উঠতে চেয়েছিল? চাইনি তো, কখনো বলেওনি, আর বলবেই বা কেন? এমন কিছু তো আশাও করা যায় না। একজন শিক্ষকের গাড়িতে চড়ে তার ছাত্রী কি রোজ রোজ কলেজে আসতে পারে? পুষ্পিতার মনটাই খারাপ হয়ে গেল। সবার মধ্যে পড়া না পারার সঙ্গে তীব্রর ভাবনার ওর কথার দুঃখ মিলল গিয়ে। নয়ন হাবিব অলি চুরুট টানছিল বসে বসে। পুষ্পিতাকে দেখেই কনুই দিয়ে হাবিবকে গুঁতো দিল নয়ন। তাকালো সে। 3 জনই শশকের ন্যায় ব্যস্ত হলো। এমনি পাঁচিল থেকে লাফিয়ে দাঁড়ালো, সাথে সমস্বরে চেঁচিয়ে ওঠে, আসসালামু আলাইকুম ভাবি। ভাবনায় বুধ থাকা মেয়েটার বক্ষস্থল ছ্যাদ করে উঠল, ছিটকে সরে গেল সহসা। ছেলেগুলোকে দেখতেই নিভন্ত আদল সাদাটে হয়ে আসে। তীব্র অফিস কক্ষে ডেকে নিয়ে বলেছিলেন না সেদিন ওরা তোমার জন্য বাইরে অপেক্ষা করছে? মনে পড়ল সেসব। সেদিন তো স্যারের বন্ধু আগে ভাগে ওকে নিয়ে চলে গিয়েছিলেন, কিন্তু আজ কি হবে? আজ কি ওরা সেই চরে শোধ তুলতে এসেছে? পুষ্পিতার গলা শুকিয়ে গেল ডরে। পেছনে তাকালো একবার, না, রাস্তায় যথেষ্ট লোকজন আছে। ফাঁকা ঢোক গিলল সে। ভাবলো যা হবার হবে, আজকে গলা ফাটিয়ে চেঁচাবেও। বিধিবাম। হাঁ করতে নয়ন দাঁত মেলে বলল, ভালো আছেন ভাবি? পুষ্পিতার হাঁটা বন্ধ, থমকে এলো কণ্ঠ। হতবুদ্ধি হয়ে ভাবলো, ভাবি? অলির কপালের একপাশে এখনো ছোট একটা ব্যান্ডেজ আছে। সে কথা বলল বড় নরম সুরে, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো ভাবি? হলে কিন্তু আমাদের জানাবেন, আমরা সব সময় আপনাকে শেল্টার দেব। পুষ্পিতার মাথা চক্কর কাটলো এবার। কি শুনছে এসব? যারা এখানকার মূল সমস্যা তারা জিজ্ঞাসা করছে সমস্যা হচ্ছে কিনা। আজ কয়েক মাস যাবত এদের যন্ত্রণায় এখান থেকে হাঁটা অবধি যায়নি, আর ওরা দেবে শেল্টার? থাপ্পড় খেয়ে মাথাটা খারাপ হয়নি তো? তখনই হাবিব বলল। পুষ্পিতার চোখ কপালে উঠে যায়। নিজের কানকেই ভরসার যোগ্য মনে হয় না নয়ন। এক পল বাম পাশে দেখলো, ফিসফিস করে বলল, লাগবে না। ওই দেখ, ওইখানে কে? অলি। হাবিব ফিরল সেদিকে। সুপ্তভাবে তুবড়ে এলো অচিরে। পুষ্পিতা ওদের চাহনি অনুসরণ করে নিজেও তাকালো। খুঁজে পেল তীব্রকে। জিপ নিয়ে দাঁড়িয়ে এসে এদিকেই দেখছে। পুষ্পিতা যেন সাহারা খুঁজে পেয়েছে। অমন চপল পায়ে দৌড়ে গেল কাছে। মৃগনেত্র বড় বড় করে বলল, স্যার জানেন কি হয়েছে? তীব্রর ওসব জানাশোনার সময় নেই। সাদা গ্লাসের ফাঁক থেকে তার
বিলাতি অক্ষি পুষ্প তার সুন্দর চোখে বন্দি, কালচে ঠোঁট নেড়ে শুধালো। কি? ওই বখাটে গুলো আমাকে ভাবি ভাবি ডাকছে। পুষ্পিতার ছটফটে কণ্ঠ, অথচ গোটা লাইনে বখাটে শব্দটায় মন পড়ে রইল তীব্রর, যেন কানের পাশে বেজে উঠেছে পরিচ্ছন্ন পিয়ানো সুর। এতদিন বাড্ডার 8 থেকে 80 প্রতিটা মানুষ তাকে বখাটে বলেছে, যদিও সামনে সালাম দিয়েছে, কিন্তু নাম তো ছিল বখাটে। সবচেয়ে বড় কথা, তার নিজের বাবা জামশেদ তালুকদারও তো দিনরাত বখাটে বখাটে করতেন, কিন্তু শুনতে এমন ভালো লাগেনি তো। এমের কণ্ঠে কি আছে তাহলে? ওর স্বর কি কোকিলের মতো সুরেলা? কই না তো, বাকি বেন্দের মতোই স্বাভাবিক। তাহলে তার কাছে এমন রিনিঝিনি ঝর্ণার আওয়াজ মনে হয় কেন? তীব্র থেকে একটা চমৎকার জবাব আশা করেছিল পুষ্পিতা, সাথে ভেবেছিল ওর মতো সেও চমকে থমকে একাকার হয়ে যাবে, কিন্তু সময় কাটলেও এমন কিছু হলো না, তাই ভ্রু গোটালো। বরাবরের মৃদু স্বর অল্প উঁচু করে বলল, স্যার শুনেছেন কি বলেছি? তীব্র স্বাভাবিক, শুনলাম। পুষ্পিতা নিজেই বিস্মিত। শুনেছেন, কিছু বলবেন না? কাঁধ উচালো সে। কি বলবো? ওরা তোমাকে ভাবি রেখেছে, এটা আমাকে বলছো কেন? আমি তো ওদের ভাই নই। পুষ্পিতা থতমত খেলো তার খোলামেলা কথায়, মিনসে কণ্ঠে বলল, না মানে আমি তা বলিনি। ওরা ওই দিন অমন বাজে কথা বলল, চর খেলো, অথচ আজ এত তোষামত করছে, রিক্সাও ডেকে দিতে চাইলো, তাই আর কি। তীব্র নিরুৎসাহিত জানালো, সেটা ওদের ব্যাপার, আমাকে বলে লাভ নেই। তোমাকে ভাবি ডাকছে যখন, হয়তো ওদের ভাই তোমাকে চেনে। পুষ্পিতার নিষ্পাপ-উক্তি। কিন্তু স্যার আমি তো চিনি না, তাছাড়া একটা বখাটের ভাইকে কে চিনতে চাইবে বলুন? এদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কথার হুল গায়ে বিঁধল তীব্রর, চোখ ছোট ছোট করলো পুরুতার স্বর। কেন দূরে থাকতে হবে কেন? বখাটে নিয়ে কি সমস্যা তোমার? পুষ্পিতা উদ্বেগ নিয়ে বলল, কি বলছেন স্যার? দূরে থাকবো না? এরা কি ভালো ছেলে না? সারাক্ষণ এখানে বসে বসে মেয়েদের নোংরা নোংরা কথা বলে, বিরক্ত করে, লোকজনের সাথে গা জোড়ামি করে, চা খেয়ে বিল পর্যন্ত দিতে চায় না। আমার তো এদের দেখলেই মাথা গরম হয়। তীব্রর ফর্সা মুখটা চিন্তিত দেখায়, নিম্নষ্ঠ দাঁতে কামড়ে চশমা ঠেললো নাকের। খুব মনোযোগ দিয়ে ভাবল, নোংরা কথা তো দূর, আমি তো মেয়েদের দিকে ফিরেও চাইনি কখনো। আমি নিশ্চয়ই ভালো। আর যেখানে যত চা খেয়েছি সেসবের বিল দিয়ে এলে ভিতু মেয়েটা আমাকে খারাপ বলার কোনো চান্সই পাবে না। পুষ্পিতার হাস্যহীন গোমরা মুখ এমন সুরপা আননে অমাবস্যা মানায়। নীরব অমানিসার রেশ নিরেট তীব্র হৃদয় ছুঁয়ে দিল। জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ওরা ভাবি রেখেছে, তোমার ভালো লাগেনি? পুষ্পিতা অবাক চোখে চাইল। ও না বলতে স্যার বুঝে গেলেন। নরম কণ্ঠে শশব্যস্ত বলল, একটুও না। বখাটেদের ভাবি হতে কি ভালো লাগে? মন চাইছে সেদিনের মতো কি একটা ঠাস করে মেরে দিই। ভ্রু উচালো সে। তাই? শিশুসুলভ ভঙ্গিতে মাথা নাড়ালো মেয়েটা। হাসি পেল তীব্র, ঠোঁট কামড়ে হাসলো স্বল্প। বখাটে ভাবি ডাকায় এই অবস্থা? দুদিন পর যখন বখাটের বউ হবি তখন কি করবি রে মেয়ে? মুখে বলল, এসো। সেদিনের মতো হাত টেনে ঠিক ওদের সামনে নিয়ে দাঁড় করাতেই ভরকে গেল পুষ্পিতা। নয়নরা তীব্রকে দেখে পাঁচিল রেখে নেমে দাঁড়ালো আবার। ভীত সন্ত্রস্তের ছাপ পড়ল মুখে। হাবিবের চোখে সানগ্লাস ছিল। তীব্র আদেশ ছুড়ল, চশমা খোলো। তুরন্ত চশমা খুলে বুক পকেটে গুজে রাখলো সে। আগে ভাবি ডেকেছে কে? তীব্রর প্রশ্নে পুষ্পিতার চোখে মুখে পরিবর্তন এসেছে, যেন আজকে এসে ভীষণ সাহসী। সেদিনের মতো ভয় ডরে চিহ্ন মাত্র নেই। বিভ্রান্ত ছেলেগুলোকে একবার দেখে আঙ্গুল তুলল নয়নের উপর। ও। তীব্র ঠান্ডা আদেশ, মারো। পুষ্পিতা বুক ফুলিয়ে হাসল। পৈশাচিক আনন্দ পেয়েছে আজ। আর জীবনে ভাবি ডাকবি? সে যেতেই তীব্র ওদের দিকে তাকায়। হাবি বলি চটজলদি নিজেদের গাল চেপে ধরে দুহাতে। ভেবেছে তীব্র ওদের মারবে এখন, তবে সে এমন কিছু করেনি। নয়নের চেপে রাখা কপল থেকে হাতটা নামিয়ে দিল শুধু। সহানুভূতির ভান টানলো কথায়। বেশি জোরে লেগেছে? শিশুর মতো মাথা নাড়ল নয়ন। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাই আপনি তো সেদিন বললেন যেখানে মেয়েটাকে দেখবি সেখানেই ভাবি ডাকবি। আমরা তো তাই করলাম, কত ভালো কথাও বললাম, তারপরেও মারলো কেন? তীব্র চশমা খুলল। নয়নের শার্টের কোনা দিয়ে গ্লাস মুছে চোখে পড়ল আবার। সেটা আমি বললাম, কিন্তু তোদের ভাবি ডাক ওর পছন্দ হয়নি, মারবে বলে আবদার করেছে। এখন তোদের ভাবির আবদার না রেখে পারি? পরপরই কাঠ চাপড়ে বলল, এনিওয়ে, যাই হয়ে যাক না কেন, গালে চড় একটা পড়ুক বা 10টা, তোদের ভাবি ডাক যেন বন্ধ না হয়, ওকে? শীতল তর্জন গর্জন দিয়ে প্রস্থান নিল সে। তিনজন বুদ্ধিভ্রষ্ট বনে চেয়ে থাকে। অলি নাক মুখ কুচকে আওড়ায়, এই ব্যাটা তো আজব জিনিস, চোরকে বলছে চুরি করতে।
গৃহস্থকে বলছে সজাগ থাকতে। এমন আতপাগল মাস্টার আমি আমার জীবনে দেখিনি। বাকিরা সায় মেলালো জোরজার মুল্লুকতার। সেই অর্থ মেনে নিয়ে আগের জায়গায় নিশ্চুপ বসে পড়ল আবার। তীব্র কাছে আসতেই পুষ্পিতা চমৎকার করে হাসলো। উজ্জ্বল মুখশ্রীর মুক্তর মতো চিরল দাঁতের হাসিতে বাপাসটা থমকে আসে তার। সে প্রফুল্ল স্বরে বলল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি তীব্র কথা টেনে নেয়। ধন্যবাদের বিপরীতে ছোট শব্দে বলে। গাড়িতে ওঠো। মেয়েটা থামে, কমে যায় হাসি। মাথা নেড়ে হাঁটতে গিয়েও থামলো আবার। নিশ্চিত হতে বলল, গাড়িতে? কিন্তু স্যার আপনি যে তখন বললেন আমি যেন গাড়িতে না উঠি। তীব্র জিপের দরজা খুলেছে কেবল, উঠতে নিয়ে দাঁড়ালো, ভ্রু কুচকে শুধালো। কখন বলেছি? পুষ্পিতা অধৈর্য ভঙ্গিতে মনে করিয়ে দেয়। ওই যে কলেজের মধ্যে ছুটির সময়। তীব্র ফটাফট বলল, ভেতরে কি বলেছি ভুলে যাও, এখন কলেজের বাইরে আছো না, এখন যা বলছি সেটা করো। পুষ্পিতা জড় বুদ্ধি হলো কিছু। আস্তে আস্তে যত দিন যাচ্ছে তীব্রকে কেমন রহস্য ঠেকছে তার, যার মতিগতি এক চুটকিতে বুঝে নেওয়া যায় না। ভোরে মাটিতে হাওয়ায় আজ বর্ষার রং বসন্তের উপহার। রূপকথা রাজপুত্রের মতন রথের মর্মর ধ্বনি নিয়ে ছুটে এসেছে শ্রাবণী। ঝপঝপে বাড়িপাতে অস্বচ্ছ জল জমেছে দিকবিদিক। পাকা সমান রাস্তার কতক স্থানে কালচে পিচের খবর নেই। চামড়ার মতো উঠে বেরিয়ে এসেছে খোয়া, কোথাও আবার গর্তের মতো ডেবেছে। অসমান জায়গার ওই স্বল্প গর্তেই হৈ হৈ করে দখল নিয়েছে সলিল। কাঁধ ব্যাগটা বুকে চেপে রিকশায় বসে আছে নুহা। অন্য হাতের মুঠোয় কোলের উপর মেলে রাখা পলিথিন। সবুজ পলির গায়ে টুকটুকে রূপোর মতো জল। সম্মুখের রিকশা চালক বৃষ্টিতে মরা কাকের মতো ভিজছেন। মাথায় একটা ক্যাপ রইলেও পরনে ময়লা শার্ট একেবারে ভিজিয়ে লেপটে গেছে পিঠে। ভর দুপুরের এই আচমকা বরিশায় কিছুদিন যাবৎ বেশ নাজেহাল মানুষ। রিকশা চালকের কথা ভেবে মন খারাপ করলো নুহা। তার ছাতার দুটো ডাট একেবারেই ভেঙে উল্টে গেছে। ইউনিভার্সিটি ছেড়ে বাইরে আসতেই জোরালো বাতাসেই ঘটেছে অঘটনটা। ছাতাটা ভালো থাকলে এখন এই ভদ্রলোকের মাথার উপর ধরতে পারতো না। আহারে, ভাবতে না ভাবতেই ঘটল আরেক বিপদ। রিকশার চলন্ত এক চাকা গর্তে ঠিকরে পড়ল। নরম কাদামাটি রাবারের চাকা পেয়ে নিজের সঙ্গে আঁকড়ে ধরে গতিতে কাত হয়ে পড়তে নিলে নুহার বুকের রক্ত অবধি ছলকে উঠে ভয়ে। তড়িৎ রিকশায় টান বসিয়ে আটকালেন চালক। মেয়েটা হাঁপ ছাড়ল। এ যাত্রায় বিরাট দুর্ঘটনা থেকে বেঁচেছে ভেবে, অথচ রিকশার চাকা তোলা যায়নি। ভাসমান পানিতে অর্ধেকটা ডুবেছে। ভদ্রলোক বেশ খানিকক্ষণ টানাটানি করলেন। আশপাশ দেখলেন কিছু পল। একে দুপুর দুয়ে বৃষ্টি, মানুষের দেখা পাওয়া মুশকিল। সেখানে কে সাহায্য করতে আসবে? অনেকক্ষণ টানা হেঁচড়ার পর হার মানলেন তিনি। শেষে অবসন্ন চোখে নুহার দিকে ফিরলেন। ভীষণ নম্র কণ্ঠে বললেন, আপা আপনি নাইমা যান, এই চাকা কখন ছুটবো কওয়া যায় না। ও জানতো এমন কিছুই হবে। ক্লান্ত কণ্ঠে বলল, আমি এখন নেমে গেলে বাসায় কিভাবে যাব মামা? আর এত বৃষ্টিতে অন্য কোনো রিক্সাও তো পাবো না। উনি চারপাশটা দেখলেন আবার। হন্যে চোখে একটা বড়সড় সুপার সব ধরা পড়ল। হাত লম্বা করে বললেন, ওইখানে যাইয়া খাড়ান তাইলে, যদি চাকা ছোটাবার পারি ডাক দিব। দীর্ঘশ্বাস ফেলল নুহা। কপাল ভর্তি অনুচিন্তনের ভাঁজ সমেত নিশ্চুপ নেমে গেল। বৃষ্টি কমার বদলে বাড়ছে। আসা শুরু হয়েছে না? এখন এরকম অহরহ ঘটবে। তবে অন্ধকার হয়ে আসছে চারিদিক, বন্যা হতে পারে। নুহার শ্যামলা মুখটা চিন্তায় ডুবে গেল। এরকম হলেও পৌঁছাবে কি করে? আচ্ছা, পুষ্পিতাও তো ছাতা নেয়নি। ওই গাধিটা বাসায় যেতে পেরেছে? এতবার করে বলেছিল ছাতা নিয়ে মায়াদেবী নিলেনি না। নুহা রাস্তার দিকে ফিরল। রিকশাওয়ালা এখনও তার বাহন তোলার চেষ্টায়। লাগাতার বাড়িপাতে গর্তে আরও পানি জমেছে। কুল না পেয়ে খেয়ে হারালেন তিনি। গলার গামছা দিয়ে মুখটা মুছে সেখানেই দাঁড়িয়ে রইলেন। সামর্থ্য শরীরের এক ফোঁটা জায়গা বাকি নেই সিক্ত হতে। এদের কি জড়ো হয় না, নাকি হলেও সয় না? নুহা ফোঁস করে শ্বাস ফেলল। বুঝে গেল আজ এই বৃষ্টি না কমা অবধি তার বাসায় যাওয়া হবে না। কি মুসিবত! একা একটা মেয়ে এমন রাস্তার মধ্যে তো দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছে। দোকানের নামিয়ে রাখা ঝাঁপের সাথে পিঠ এলিয়ে দাঁড়ালো সে। কোথাও যখন কোনো আশার আলো নেই, আকস্মিক একটা সাদা গাড়ি ব্রেক কষল সেথায়। গতিশীল চাকা হঠাৎ থামায়, ছিটকে উঠল জল। ততক্ষণে সরে গেল মেয়েটা। একটুর জন্য গায়ে লাগেনি। কঠিন বাক্য লুটিয়ে দিতে তেতে উঠল জিভ। অথচ পূর্বেই কাজ নামিয়ে বেরিয়ে এলো নাহিদের নির্মল মুখখানা। চওড়া ললাটে সূক্ষ্ম ভাঁজ। মিস নুহা, আপনি এখানে কেন? নুহা চটজলদি গালির বান গিলে নেয়। পাল্টা ভ্রু কুচকায়। ওকে দেখে ফটাফট প্রশ্ন ছুড়লে, এটা আপনার গাড়ি? মাথা নাড়ল নাহিদ। না তো, ভাড়া করেছি ইন্টারভিউ দিতে যাওয়া আসার জন্য। সে ঠোঁট গোল করে বলল, ও। কিন্তু আপনি এভাবে বিচ্ছেন কেন? নুহা মুখ কালো করে বলল, আমার রিক্সাটা গর্তে আটকে গেছে, ওই যে। আঙ্গুল অনুসরণ করে চাইল নাহিদ। এক কাত হওয়া রিক্সা আরেকটু দূরে বসা লোক দেখে বুঝে ফেললো পুরোটা। অথচ প্রফুল্ল স্বরে বলল, তাহলে আর রিক্সা দিয়ে কাজ নেই। এক কাজ করুন, আমিও তো বাসাতেই যাচ্ছিলাম। আপনার কোনো সমস্যা না থাকলে আমার সঙ্গে আসতে পারেন।
তুরন্ত ইতস্ততার চিহ্নে মুখ বিবর লেপটে এলো মেয়েটার। কপালে দুশ্চিন্তার রেখা প্রগাঢ় হলো আরো। নাহিদকে চেনেই মাত্র 2 দিন, তার উপর প্রাইভেট কার, একটা আটকা গাড়ি। যদি বাসার কথা বলে অন্য কোথাও নিয়ে যায় তারপর? নুহা আর ভাবতে পারে না। মেয়ে লিমন অমন জঘন্য কিছু কল্পনায় আনতেই আটকে ওঠে। মানা করবে ভাবলো, উল্টো পাশে নাহিদের নির্ভেজাল হাসলো। তখনই ভীষণ চমৎকার করে বলল, ভয় পাচ্ছেন? ভয় নেই। আমাকে ভয় পাওয়ার থেকে গরুর গুতোকে ভয় পাওয়া এই 100 টাইমস বেটার মিস নুহা। আপনি নিশ্চিন্তে আমার সঙ্গী হতে পারেন, মানে এই পথটুকু আর কি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।